ইরা ব্যাংকের কাজ করে বাসায় আসলো। এসেই ফ্রেশ হয়ে ওর রুমে শুয়ে আছে। কিছুক্ষণ পর ইরার আব্বু আসে ইরার কাছে। আপু কিছু বলবে কি? হ্যাঁ, তোকে কিছু কথা বলার ছিল। কি কথা আপু? তাড়াতাড়ি বলো। আমাকে আবার তাড়াতাড়ি অফিসে যেতে হবে কাল, সেজন্য এখন ঘুমাতে হবে। আসলে তোকে যা বলতে এসেছিলাম, আমি না তোর বিয়ে ঠিক করে ফেলেছি। ইরা ওর আব্বুর মুখে এমন কথা শুনে আশ্চর্য হয়। হোয়াট? কি বলছো কি তুমি? মাথা ঠিক আছে তো তোমার আব্বু? হ্যাঁ, ঠিকই বলছি। আমার ছোটবেলার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি আমি। তাও 20 বছর আগে থেকে। আমরা একজন আরেকজনকে কথা দিয়ে রেখেছি। মানে আমি বুঝলাম না, তুমি আমাকে না জানিয়ে কি করে আমার বিয়ে ঠিক করলে, তাও 20 বছর আগে? যদি ওই ছেলেটা মারা যেত বা ওর কোনো সমস্যা থাকে শরীরে, তখন কি হবে ভেবে দেখেছো? তারও ব্যবস্থা করেছি আমি। আমি তখন আমার বন্ধুকে বলেছি, যদি ওর ছেলের কোনো সমস্যা না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। বুঝলাম না, ছেলেটা দেখতে কালো না ফর্সা, মোটা না হ্যান্ডসাম, লম্বা না খাটো, তা না দেখেই? কোনো চিন্তা করিস না মা, আমি ওকে এখানে আসতে বলেছি। ও 3 দিনের ভেতরে চলে আসবে সুইজারল্যান্ড, আর আমাদের বাড়িতে থাকবে। তখন না হয় দেখে নিস। ঠিক আছে, এখন আমাকে ঘুমাতে দাও। এইদিকে ইরা ঘুমিয়ে গেলে ওর আব্বু ওনার রুমে চলে যায়। এদিকে বাংলাদেশেও সেম। আকাশ ওর আব্বুর সাথে কথা বলতে থাকে। ওর আব্বু সেম কথা আকাশকে বলে। এদিকে আকাশ কোনো উপায় না পেয়ে, ঠিক আছে, আমি তোর বন্ধুর মেয়ের সাথে দেখা করার জন্য যাব। ঠিক আছে, আমি তাহলে ওকে কল দিয়ে জানিয়ে দিই। এদিকে এরা চাকরি করে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ব্যাংকে চাকরি করে। এই ব্যাংকের নাম সুইস ন্যাশনাল ব্যাংক। ওই ব্যাংকে ইরা কাজ করে। এদিকে আকাশকে এখানে আনার জন্য ইরার আব্বু সব রকম ব্যবস্থা করেই ফেলেছেন। 2 দিন পর আকাশ সুইজারল্যান্ডে আসে। আকাশকে নেওয়ার জন্য ইরার আব্বু এসেছেন। ইরা আসতেই পারেনি, কারণ ইরা ব্যাংকে ছিল তার জন্য। আকাশ ওখান থেকে বের হতেই দেখলো একজন লোক আকাশের নাম এর নেম প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। তাই আকাশ ওনার কাছেই যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আকাশ? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো বাবা, গাড়িতে ওঠো। আচ্ছা আঙ্কেল। আকাশ গাড়িতে উঠলেই ইরার আব্বু গাড়িতে বসে পড়ে। এইদিকে ড্রাইভার গাড়ি চালাতে থাকে আর আকাশ ইরার আব্বুর সাথে কথা বলতে থাকে। 3 ঘন্টা পর ওর বাড়িতে আসে। আকাশ তো বাড়ির সামনেই দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে। কি দেখছো আকাশ? আমি তো বাড়ি আর বাড়ির আশেপাশে দেখছি। এত বড় বাড়িতে আগে কখনো আসা হয়নি। ঠিক আছে, চলো এবার ভিতরে। এইদিকে আকাশ ভিতরে যায়। ইরার আব্বু আকাশকে একটা রুম দেখিয়ে দেয়, কিন্তু আকাশ ভুল করেই চলে আসে ইরার রুমে। ওইখানে এসে ওর ব্যাগ বিছানার কাছে রেখে আকাশ ফ্রেশ হয়ে আসে আর ওই বিছানায় ঘুমিয়েই পড়ে। বিকাল গিয়ে সন্ধ্যা হলো। তখন বাড়িতেই কারো চেঁচামেচির শব্দ শুনে আকাশের ঘুম ভেঙে যায়। তার সাথে ইরার আব্বুও চলে আসে ওইখানে। কি হয়েছে? এরা এভাবে চেঁচামেচি কেন করছিস? চেঁচামেচি করি কি সাথে? এই ছেলেকে আমার বিছানায় কেন শুয়ে আছে? ও তো আমার বন্ধুর ছেলে, ওর নাম আকাশ। তাই বলে তুমি ওকে আমার রুমে থাকতে দিবে? আমি ওকে হাতে ইশারায় পাশের রুমটা দেখিয়ে দিয়েছিলাম। ও মনে হয় ভুল করে ওই রুমে চলে এসেছে। ওকে এক্ষুনি এই রুম থেকে বের করো। ইরার আব্বু আকাশকে নিয়ে অন্য আরেকটা রুমে চলে যায়। ওখানে আকাশকে বুঝিয়ে ওই বিছানায় ঘুমাতে বলে। আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে তো? আপনার মেয়েকে তো পছন্দ হয়েছে, কিন্তু ওনার জেদ একটু বেশি, সাথে রাগও। ওনাকে বিয়ে করলে তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। এমন করে বলো না আকাশ। তুমি একটা কাজ করো, ফ্রেশ হয়ে নিচে নামো। রাতের ডিনার শেষ করে আমরা কথা বলবো এই নিয়ে। ঠিক আছে। রাতের খাবার টেবিলে ওরা 3জনে মিলে খাবার খেতে থাকে। ওনারা চামচ দিয়ে খাচ্ছে আর আকাশ হাত দিয়ে খাবার খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে আকাশ, ইরা ও ইরার আব্বু বসে আছে সোফায়। আব্বু যা বলার তাড়াতাড়ি বলো। এখন বল, আকাশকে তোর কেমন লাগে? দেখতে তো পারফেক্ট, লম্বা, জিম করা বডি, ফর্সা। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত এরা? আমি যদিও একে বিয়ে করি, আমি এই দেশ থেকে কোথাও যাচ্ছি না। তাই বাকিটা তুমি দেখে কি করবে না করবে। আচ্ছা, তুই তাহলে রুমে যা, আমি তাহলে আকাশের সাথে কথা বলছি। ইরা রুমে যাওয়ার পর ইরার আব্বু আকাশের সাথেই কথা বলে।
আকাশ ওর বাবার সাথে কথা বলে রাজি হয়ে যায়। এদিকে পরের দিন সকালে ইরার আব্বু ওদের বিয়ের কথা ইরাকে বলে, কিন্তু ইরা এখন ছুটি নিতে পারবে না, তাই ওদের বিয়েটা রাতেই দেওয়ার ব্যবস্থাই করা হয়। এদিকে ইরা চলে যায় ব্যাংকে, আর আকাশ চলে যায় ওর আঙ্কেলের সাথে শপিং করার জন্য। শপিং শেষ করে আকাশ বাসায় চলে আসে, কেননা পরের দিন ওদের বিয়ে, আর সাথে ইরার তো সবকিছু আছে, তাই ওকে নতুন করে তেমন কিচ্ছু আর কিনতেই হবে না। পরের দিন ইরা ব্যাংক থেকে আসলেই ইরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। সন্ধ্যার পর কাজে এসে ওদের বিয়ে পড়িয়ে দেয়। বিয়ে শেষে ইরা ও আকাশকে ইরার রুমে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে ইরার আব্বু আর ওনার বন্ধুর মানে আকাশের আব্বুকেই বিয়ের ছবিগুলো পাঠিয়ে দেয়। উনি তো ছবিগুলো দেখে অনেক খুশি হয়। রাতের বেলায় ইরা বসে আছে, আকাশ ইরার সামনে যেতেই, এই, একদম আমাকে টাচ করবি না। তুই কি ভেবেছিস আমি তোকে এত তাড়াতাড়ি আমার স্বামী হিসেবে মেনে নেব? তাহলে আমাকে বিয়ে করলেন কেন? তোকে বিয়ে করেছি আমার আব্বুর কথায়। আমি ভালো করেই জানি আব্বু তোর সাথে আমার বিয়ে দিয়েই ছাড়বে, তাই কোনো উপায় না পেয়ে রাজি হয়েছি। তাই একটা কথা মনে রাখবি, বাবার সামনে শুধু অ্যাক্টিং করবি, যাতে বাবা বুঝতে না পারে। ঠিক আছে, তাই হবে। তাহলে এখন আমি ঘুমাবো কোথায়? আমার রুমের সাথে বারান্দা আছে, ওখানে দোলনায় দোল খেতে খেতে শুয়ে পড়। আর এই নে বালিশ। একটা কথা মনে রাখবি, আমাদের মাঝে এইসব কথা যেন আব্বু না জানে। আচ্ছা, জানবে না। আচ্ছা, যা এখন। এদিকে আকাশ বারান্দায় গিয়ে শুয়ে পড়ে। এদিকে ইরা ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ইরা ঘুম থেকে উঠে দেখে আকাশ নামাজ পড়ছে, আর সাথে গোসল করা শেষ। ইরা ফ্রেশ হয়ে আকাশকে কোনো কথা না বলে রেডি হয়ে নিচে নামে, কিন্তু আকাশ এখনো উপরে রয়েই গেল। তা দেখে ইরার আব্বু বলে, ইরা, তুই আকাশকে রেখে একা একা কেন নেমে গেলি? কেন আব্বু, একা এসেছি তো কি হয়েছে? এখন উপরে যাবি আর আকাশের হাত ধরে নিচে নেমে আসবি। এদিকে ইরা আর কোনো উপায় না পেয়ে উপরে যায়, কেননা ইরাও ওর আব্বুর সাথে সব কথা এই জন্যই রাখছে, কারণ ইরার আব্বুর হার্টের সমস্যা। কোনো কারণে ওনাকে উত্তেজিত করাই যাবে না, তাই ইরা এই বিয়েতে করতেই রাজি হয়েছে। ইরা ওর বাবাকে অনেক ভালোবাসে, তাই সব কিছু মুখ বুঝে সহ্য করছে। ইরা উপরে গিয়ে আকাশকে সব কিছু বুঝিয়ে হাত ধরে নিচে নেমে এলো। সকালে খাওয়ার পর ইরা বেরিয়ে গেল। এদিকে ইরার আব্বুও চলে যাবে অফিসে। আকাশ তো এখন পুরোটাই একা একা বাড়িতে, তাই আকাশ ইরার আব্বুকে বলেই, আব্বু, বলছিলাম কি, আমি তো বাড়িতে একা একা কোথাও গিয়ে সময় কাটাবো, তাও তো মনে হয় পারবো না। এদিকে আকাশের ব্যাপারটা ইরার আব্বুও বুঝতে পারে, তাই উনি আকাশকে রেডি হয়ে আসতে বলে। আকাশ রেডি হয়ে আসলে উনি আকাশকে নিয়ে অফিসে যায়। এই অফিসটা ইরাদেরই, কিন্তু ইরা ব্যাংকে জবটাই করতে চাইছে, তাই পুরো ব্যবসা ইরার আব্বুকেই সামলাতে হয়। উনি আকাশকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় করিয়ে দিয়ে আকাশকে নিয়ে ওনার কেবিনে এসে বলেই, আকাশ, তুমি তো মাস্টার শেষ করেছো, তাই না? জি, আমার 1 বছর হলো শেষ হয়েছে। তোমাকে একটা কথা বলবো, যদি রাখো। কি কথা আব্বু? আমি ভাবছিলাম কি, এরা তো ব্যাংকের জবটা ছাড়বে না। আমার পক্ষেও একা একা এই অফিসটা চালানো সম্ভব না। তা তো বুঝতে পারলাম, কিন্তু এখন কি করব? তাই আমি বলছিলাম কি, তুমি যদি আমাদের এই অফিসগুলো সামলাও তাহলে অনেক ভালো হতো। কিন্তু তা কি করে হয়? আমি যদি এখন অফিসে বসি, তাহলে সবাই বলবে আমি রাজকন্যা সহ রাজত্ব হাতে নিলাম। দেখো আকাশ, কে কি ভাবছে না ভাবছে তা আমি জানতে চাইছি না। তুমি কাল থেকে আমার অফিসে বসবে। আমি আজকে অফিসে বোর্ড মিটিং ডাকবো। ওখানে আমি তোমার কথা সবাইকে বলবো। কিন্তু আপনার মেয়ে? ওকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি সামলে নিব। তুমি চাইলে আমার সাথে চলো মিটিং রুমে। আকাশ ওনার পিছু পিছু যেতে থাকে মিটিং রুমে। ওখানে আকাশকে একটা চেয়ারে এনে দিলে আকাশ ওইখানে বসেই পড়ে। আমি আপনাদের একটা কথা বলার জন্য এখানে ডেকেছি। অফিসে অনেক লোকজন ছিল, ওনারা একজন আরেকজনের মুখ দেখতে থাকে, কেননা এই অফিসের চেয়ারম্যান ওনার চেয়ারে আরেকজনকে বসাবে, তাই ওরা সবাই বলতে থাকে, কি বলছেন কি আপনি? এই অফিসের দায়িত্ব এই ছেলেকে দিবেন? তাহলে এত লোক কি করার জন্য আছে? দেখুন, আমি এখানে আপনাদের রায় জানতে আসিনি। আমি ওকে কাল থেকে এই অফিসের চেয়ারম্যানের জায়গাটা দিব। তা স্যার, আমরা কি ওনার পরিচয়টা জানতে পারি কি? অবশ্যই। ওর নাম পারভেজ হোসেন আকাশ, আমার একমাত্র মেয়ের জামাই। কি বলছেন কি স্যার? আপনার মেয়ের বিয়ে হলো কবে? গতকাল। দেখুন, আপনাদের আমি শুধু এতটুকু জানাতে এসেছি, ও
ও কাল থেকে এই অফিসে বসবে, আর আমি ওকে অফিসের দায়িত্বটা বুঝিয়ে দেব। তাই আজকের মিটিং এখানে শেষ, এখন আপনারা আসতে পারেন। এদিকে ইরা কাজ করছে ব্যাংকের মধ্যে। আকাশ কল দিয়েছিল ইরাকে দুপুরে খেয়েছে কিনা তা জানার জন্য। ইরা কল ধরে। কে বলছেন? আকাশ বলছি আমি। কোন আকাশ আপনি? এদিকে আকাশ এমনিতেই দুঃখ পেয়েছে গত রাতের ব্যাপারটা নিয়ে, তার উপর ইরা ওর নামটা মনে রাখতেই পারেনি, সেজন্য আরো দুঃখ পেয়েছে। গতকাল রাতে আমাদের বিয়ে হয়েছিল, ভুলে গেলেন? ও তুই? তা কি জন্য কল দিয়েছিস তা বল। দুপুরে খেয়েছেন? দেখ, আমি দুপুরে খেয়েছি কি খাইনি তা জেনে তুই কি করবি? তুই নিজের খাবার আগে খা, বুঝলি? বেশি স্বামীর অধিকার ফলাতে আসবে না বলে দিলাম। অনেক কষ্ট পেয়ে আকাশ কল কেটে দেয়। অন্যদিকে এই দুপুরে আকাশ খেয়েই ঘুমিয়ে পড়ে। বিকালের পর ইরা বাসায় আসে। এসে দেখে আকাশ ঘুমাচ্ছে, তাই আকাশের মুখে পানি পড়ে। কে আমার মুখে পানি ঢেলেছে? আমি মেরেছি। তোর কোন সাহসে তুই আমার বিছানায় ঘুমিয়ে আছিস? আমার ঘুম আসছিল, তাই তো। জাস্ট শ্যাট আপ। এক্ষুনি আমার বিছানা থেকে ওঠ। তাহলে আমি কোথায় ঘুমাবো? তোর যেখানে ইচ্ছে ঘুমা, কিন্তু আমার বিছানায় ঘুমাতে পারবি না, কথাটা মনে রাখবি। আচ্ছা ঠিক আছে। আকাশ মন খারাপ করে চলে আসে বারান্দায়। ওখানে এসে শুয়ে পড়ে। রাতে আকাশ বের হয়ে আসে ডিনার করার জন্য। কিছুক্ষণ পর ইরা ও বের হয়ে আসে। আব্বু, শুনলাম তুমি নাকি ওকে আমাদের অফিসে বসাবে। হ্যাঁ, আমার বয়স তো কম হলো না, তাই ভাবলাম ওকে কোম্পানিটা বুঝিয়ে দেই। তুই তো ব্যাংকের চাকরিটা ছাড়বি না, তাই আমার কি করার তুই বল। তাই বলে এরকম একটা লোককে এত বড় একটা কোম্পানির দায়িত্ব দিয়ে দিবে তুমি? দেখ, আমার মনে হয় ও পারবে, আর আমি তো আছি ওকে বুঝিয়ে দেওয়ার জন্য। তুমি তো থাকবেই। রাজকন্যা সহ পুরো রাজত্বটা হাতিয়ে নিল। ইরা, কি বলছিস এইগুলো? তুই ভুলে গেলি ও তোর স্বামী হয়। ওই জন্যই তো এই লোকটাকে আমি সহ্য করে যাচ্ছি, নয়তো অনেক আগেই এই বাড়ি থেকে বের করে দিতাম। একটা কথা মনে রাখবি ইরা, আমি যতদিন বেঁচে আছি তা সম্ভব না, আর ওকে আমি বাংলাদেশ থেকে আনিয়েছি, তাই আমার ইচ্ছাতেই ও যাবে। তুই অফিসে থেকে ছুটি নিবি। বুঝলাম না, আমি কেন ছুটি নিব? কারণ তুই আকাশের সাথে ওর বাড়িতে যাবি, ওখানে কয়েকদিন থেকে তারপর আবার এখানে আসবি। আব্বু, তুমি ভাবলে কি করে আমি ওর সাথে ওর দেশে যাব? আমি এত কিছু জানতে চাইনি, আমি যখন বলেছি তখন তাই হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি ছুটি নিবে। তা সম্ভব না, কারণ আমার ব্যাংকের খবর তো তুমি জানো। ওখানে হানিমুন, বিয়ে এইসবের জন্য ছুটি দেওয়া হয় না। এখানে মাসে 4 দিন ছুটি দেওয়া হয়, আর বছরে ঈদে 5 দিন করে, 2 ঈদে 10 দিন ছুটি। এর বেশি ছুটি দেওয়া হয় না। তাহলে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বল। ছুটি ম্যানেজার পারবে না। ছুটি দেওয়ার দায়িত্ব হলো ব্যাংকের চেয়ারম্যানের হাতে, আর উনি বর্তমানে কোথায় আছে তা আমরা কেউই জানি না। তাই প্লিজ আব্বু, এই বিষয়ে আর কোনো কথা বলো না। আমার একটা কথা বলার ছিল। কি কথা থাকতে পারে একটু শুনি। 10 দিনের ছুটি চেয়ে আবেদন করেন, এবার ছুটি দিবে কি দিবে না তা পরে দেখা যাবে। এদিকে ইরা ভাবে এই সুযোগ কেননা কখনো ছুটি দেবেই না। আর ইরার আব্বু জোর করছে, তাই ইরা কিছু বলতেও পারছে না। তাই ইরা, ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, আমি তাহলে রাজি। এদিকে ইরা চলে আসে রুমে। রুমে এসে ছুটির জন্য দরখাস্ত লিখে রাখে। এই লেখা কাল পাঠিয়ে দেবে ইরা, তাই আজকেই লিখে রাখি। পরের দিন ইরা ব্যাংকে যায় এবং ব্যাংকের ম্যানেজারকে দরখাস্তটা দেয়। স্যার, আমার 10 দিনের ছুটি লাগবে। এইদিকে ইরার মুখে এমন কথা শুনে ম্যানেজার আশ্চর্য হয়ে যায়, কেননা ইরা এখানে সিনিয়র অফিসার। ও ভালো করে জানে কখনো ছুটিই পাবে না, তবুও কেন দিল সেটাই ম্যানেজার ভাবছে। ইরা দরখাস্ত দিয়েই চলে আসে। এইদিকে আকাশকে পুরো অফিসের দায়িত্ব দেওয়া হলো। আকাশ নিজের মতো করেই কাজ করে যাচ্ছে। বিকেলবেলা আকাশ চলে আসে বাসায়। এসে দেখে ইরা অনেক আগেই রুমে বসে আছে। ইরা একটি বারের জন্য আকাশকে কিছু জিজ্ঞেসই করলো না। আকাশ চেঞ্জ হয়ে বারান্দায় চলে যায়। ওইখানে গিয়ে শুয়ে পড়ে। রাতে খাবার টেবিলে ইরার ফোনে মেসেজ আসে, ওকে ব্যাংক থেকে 10 দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। এদিকে ইরা মেসেজ পেয়ে বিশ্বাসই করতেই পারছে না। এটা কি সম্ভব? যেখানে 1 দিনের ছুটি নেই সেখানে 10 দিনের ছুটি দিল। কিন্তু এইদিকে কি করার, ইরা তো কথা দিয়ে রেখেছে ছুটি দিলে যাবে আকাশের সাথে। এদিকে বাংলাদেশে যাওয়ার আগেই আকাশ এখান থেকে ওর বাবার জন্য অনেক কিছুই কিনে নেয়। এদিকে ইরা কোনো শপিংই করেনি, ও শুধুমাত্র নিজের পোশাকই নিয়েছে।
আকাশ আবারও শপিংয়ে যাব, কিন্তু এবার ইরার আব্বু ইরাকেও আকাশের সাথে পাঠিয়ে দিল। ওরা দুজনেই শপিং করে ফিরছিল, তখন পথের মধ্যে কয়েকজন ছেলে ওদের গাড়ির সামনে গাড়ি রাখে এবং ইরাদের কাছে যা কিছু আছে তা ওনাদের দিয়ে দিতে বলে। ইরা সবকিছু দিতে যাবে তার আগেই আকাশ বলে ওঠে, ইরা, কোনো কিছু দিতে হবে না। মাথা খারাপ? ওদের হাতে বন্দুক, যদি আমাদের মেরে ফেলে? তুমি চুপচাপ গাড়ি ওইদিকে গিয়ে লুকিয়ে পড়ো, আমি ব্যাপারটা দেখতেছি। ইরা ভয়ে গাড়ির পিছনেই লুকিয়ে যায়। এদিকে আকাশ ওর পায়ের কাছ থেকে বন্দুক বের করে গুলি করতে থাকে। এতে করে ওদের মধ্যে একজন গুলি লাগে, বাকিরা এমনিতেই পালিয়ে যায়। আকাশ সাথে সাথে বন্দুক লুকিয়ে ফেলে ইরার কাছে আসে। ওরা চলে গিয়েছে, ভয়ের কোনো কারণ নেই। এদিকে ইরা তবুও মাথাটা কিছুটা পাশে তাকিয়ে দেখছে ওরা সত্যি সত্যিই গেছে কিনা। ওদের না দেখতে পেয়ে ইরা গাড়ির পেছন থেকে বের হয়। যাক বাবা, বাঁচলাম। এখন চলেন যাই, সময় বেশি নেই, আমাদের আজ রাতের ফ্লাইটে যেতে হবে। ইরা কোনো কথাই বলো না। বিকেলে ওরা বাসায় আসলো। ওখানে নিজেদের ব্যাগ গুছিয়ে নিয়ে ইরা ওর বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে গিয়ে আকাশ বুঝতে পারে নিজেদের টিকিটগুলো গাড়িতেই ফেলে এসেছে। আমি টিকিটগুলো গাড়িতে ফেলে এসেছি, তুমি এখানে 5 মিনিট দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। এইদিকে আকাশ চলে যায়, অন্যদিকে ইরা বিরক্তকর ভাবে দাঁড়িয়ে আছে। কেন যে আসতে গেলাম? এত কেয়ারলেস একটা ছেলে, উফ! আল্লাহ জানে একে বিয়ে করে আমার কি হবে। এদিকে আকাশ মূলত টিকিটের জন্য আসেনি, এসেছে বন্দুক নেওয়ার জন্য, যা গাড়িতে রেখে গিয়েছে তা নেওয়ার জন্য এসেছে। আকাশ বন্দুক নিয়েই চলে আসে। নিয়ে এসেছি, চলুন তাহলে। ইরা যেতে থাকে গেট দিয়ে, আকাশ বাধা দিয়ে। ওইদিকে কই যাচ্ছেন? এখান দিয়ে না গেলে কোন দিক দিয়ে যাব? ওই যে ওই গেট দিয়ে। আকাশ ইরাকে নিয়ে চলে যায় ওই গেটের দিয়ে। ওই গেটেই কোনো চেকিংই হয় না। এই গেট দিয়েই সবাই যেতেও পারে না। আকাশ ভিতর দিয়ে ঢুকতে যাবে, তখনই সিকিউরিটি ওদের আটকালে পকেট থেকে একটা কার্ড বের করে দিলেই ওরা আকাশকে আর কোনো কিচ্ছুই বলে না। ওদের কোনো চেকিং না করেই ভিতরে ঢুকতে দেয়। ওরা দুজনে সেই প্লেনে বসে। আপনাকে কিছু কথা বলবো। কি কথা? তাড়াতাড়ি বলো। বলছি, ওইখানে গিয়ে কোনো বাজে বিহেভ করবে না প্লিজ। আব্বু যেন বুঝতে পারে আমি আপনাকে বিয়ে করে সুখে আছি। এসব আমি কেন করতে যাব? দেখুন, আপনি যদি ওইখানে গিয়ে এইসব ব্যবহার করেন তাহলে তো আপনার নিজের আব্বুই অপমান হবে। তাই প্লিজ আমার কথা নাই ভাবলেন, আপনার নিজের আব্বুর কথা ভেবে একটু চুপ করে থাকবেন। এইদিকে এরা কিছুক্ষণ ভেবে নেয়, তার সাথে ভাবতে থাকি কি করা যায়। অনেক ভেবেই চিনতে ইরা, ঠিক আছে, আপনার কথা চিন্তা না হয় করলাম না, কিন্তু আমার আব্বুর কথা ভেবে না হয় করব, সমস্যা নেই। ধন্যবাদ আমার কথা রাখার জন্য। আমি আপনার কথা ভেবে হ্যাঁ বলিনি, তবে ওখানে গিয়ে নিজেকে সংযত রাখবেন। ভুলেও স্বামীর... এই একটা কথা এতবার বলা লাগবে না। কয়েক ঘন্টা পর ওরা বাংলাদেশে আসে। বাংলাদেশে এসেই ওরা এয়ারপোর্ট থেকে বের হয়। ওখান থেকে একটা গাড়ি নিয়ে আকাশ ইরাকে ওর বাড়িতেই নিয়ে আসে। আকাশ ওর আব্বুকে নিয়ে মূলত একটা বাসা বাড়িতে থাকে। এই প্লেটে দুটো রুম, একটাতে আকাশ থাকে আর অন্যটাতে ওর আব্বু। দরজার সামনে এসে বেল বাজালে আকাশের আব্বু দরজা খুলে দেয়। উনি আকাশকে দেখেই বুকে জড়িয়ে নেয়। কেমন আছিস তুই আকাশ? এই তো আব্বু, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আব্বু? আমিও ভালো আছি। তা বৌমা, এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। এদিকে ইরা ভিতরে ঢুকে দেখে অনেক ছোট ছোট রুম। তাই ইরা বলে ওঠে, আঙ্কেল, এখানে কি করে থাকবো আমি? এই ময়লা পরিবেশ, তার উপর রুমগুলো এতটাই ছোট যে কি আর বলবো। আকাশ, তুমি এক হয়ে বাসা চেঞ্জ করো, আর না হয় আমি কালকেই চলে যাব সুইজারল্যান্ডে। এদিকে ইরার কথায় আকাশের আব্বু তেমন কিছু বুঝতেই পারছে না। আকাশ কি বলছে বৌমা? আসলে আব্বু, ও তো ওই দেশে বড় হয়েছে, তার উপর এত ছোট ছোট রুম ও তো থাকতে অভ্যস্ত নয়। তাই ও বলতে চাইছে আমাদের বড় দেখে রুম দিতে, না হয় বড় দেখে হোটেলে ওঠার জন্য। কিন্তু আমরা এত টাকা কোথায় পাবো? তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে নিব। ওইদিকে ইরা রেস্ট করতে থাকে। বিকেলে আকাশ বের হয়ে একটা হোটেল রুম বুক করে। 2 রুম বিশিষ্ট একটা ফ্ল্যাটে প্রতিদিন 2500 টাকা করে দিতে হবে। কিন্তু আকাশ তবুও রাজি হয়ে গেল। কেন, এখানকার রুমগুলো অনেক বড়, তার ওপর পরিবেশও ভালো। এইদিকেই আকাশ বাসায় এসে ওর আব্বু ও ইরাকে নিয়ে চলে আসে ওই হোটেলে। আশা করি এই হোটেলের রুমগুলো পছন্দ হয়েছে। হ্যাঁ হয়েছে, কিন্তু 2 রুমের কেন? একটা আমি আর একটা তুমি আর একটা আব্বু। আমরা সুইজারল্যান্ডে যাওয়ার জন্য আব্বুকে নিয়ে যাব। উনি কেন যাবে? তা আমি কি আব্বুকে এখানে একা রেখে যাব নাকি?
তাছাড়া আব্বু এখানে গেলে তোমার বাবা কত যে খুশি হবে। বুঝতে পারছি, আর বলতে হবে না। এদিকে আকাশ রাতের খাবার নিয়ে আসে। ওরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আকাশের আব্বু একটা রুমে আর আকাশ ইরাকে নিয়ে আরেকটা রুমে। তবে আকাশ নিচে ঘুমাচ্ছে আর ইরাও উপরে। পরের দিন সকালে আকাশ ফ্রেশ হয়ে বারান্দায় চলে যায়। ওখান থেকে সকালে একটু এক্সারসাইজ করে বের হবে ইরাকে নিয়ে। কেননা এখানে যেহেতু এসেছে তাই ইরাকেই শহরটা ঘুরে দেখাবে। তাই আকাশ ইরাকে বলে, আচ্ছা, আমরা তো এখানে 1 সপ্তাহ থাকবো, তাই 1 সপ্তাহ কি ঘুরে দেখবে ওই শহরটা? তা এত টাকা পাবে কই থেকে? চিন্তা করবেন না, টাকা আছে আমার কাছে। তা তো থাকবেই, আমাকে বিয়ে করে আমারই কোম্পানিতে বসেছ, তার উপর টাকা তো থাকবে, এটা স্বাভাবিক। আমার বাবার টাকায় ভর্তি করতেই তো পারো, নিজের তো কোনো সামর্থ্য নেই যে কিছু করবে। এদিকে আকাশ কিছুটা কষ্টই পেল, কিন্তু তবুও মুখ ফুটে কিচ্ছু বলল না। তবে যা বলার আমাকে বলেন, বাবার সামনে বলবেন না, তাহলে উনি কষ্ট পাবে। ঠিক আছে, এখন চাই রুম থেকে, আমি চেঞ্জ করব। তার জন্য তো ওয়াশরুম আছে। তারপরে তোকে বের হতে হবে। আকাশ বের হয়ে ওর আব্বুকে ঘুরতে যাওয়ার কথাগুলো বলল। তা আব্বু, তুমি কি যাবে আমাদের সাথে? না রে আকাশ, আমি ওখানে গিয়ে কি করব, বরং তুই বৌমাকে নিয়ে ঘুরে আয়। আচ্ছা আব্বু, তুমি যা বলবে। আকাশ ইরাকে নিয়ে ঘুরতে বের হলো। তবে দুজনে পাশাপাশি হাঁটলেও নেই কোনো ছোঁয়াছুঁই। ওরা নিরিবিলি হাঁটতে থাকে। দুপুরে দেখে ওদের খিদে পায়, তাই আকাশ ইরাকে নিয়ে চলে আসে রেস্টুরেন্টে। ওখানে দুজনে খাওয়া শেষ করে বিকেলটা ঘুরে সন্ধ্যের দিকে বাসায় চলে আসে। এসে দেখে আকাশের আব্বু রান্না প্রায় করাই শেষ। এখন শুধুমাত্র কিছু তরকারি রান্না করা বাকি আছে। বৌমা, তুমি রান্না করতে পারো তো? এমন কথা শুনে ইরা তো অবাক, কিন্তু ইরা জোরে কিচ্ছু বলছে না, কারণ এতে করে ইরার আব্বুর অপমান হবে। তাছাড়া ইরা ওর আব্বুকে অনেক ভালোবাসে, সেই জন্য সবকিছু সহ্য করেই যাচ্ছে। কি হলো বৌমা, চুপ করে আছো কেন? রান্না কি পারো? আসলে আব্বু, এতদিন তো আপনিই রান্না করে আসছেন, তাহলে আজকে না হয় আপনিই রান্নাটা করুন। আসলে তুমি নতুন বউ, তাই ভাবছিলাম তোমার হাতের রান্না খাবো, তাই তোমাকে বলছিলাম। এদিকে ইরা ভাবে এখন কি করবে, রান্না না পারলে বলবে বাবা কিছু শেখায়নি। তাই ইরা রাজি হয়ে গেল। হ্যাঁ আব্বু, আমিও এই টুকটাক রান্না পারি। তাহলে তুমি একটু সর্ষে ইলিশ একটু রান্না করে নিও তো, আমি আকাশকে নিয়ে একটু বাজারে যাব। আমি ঘরে একা একা থাকবো। একা থাকতে অসুবিধা হলে আমি না হয় থেকে যাই। না থাক, লাগবে না, আমি সামলিয়ে নিতে পারবো। এইদিকে আকাশ ওর বাবার সাথে চলে যায় বাজারে। অন্যদিকে এরা কিভাবে মাছ রান্না করবে তাই বুঝে উঠতে পারছে না। তখনই ইউটিউবের কথা ইরার মনে পড়লো, তাই ইউটিউব দেখে দেখে রান্না করতে থাকে। আকাশ ওর বাবাকে নিয়ে বাজারে করে আসার আগে ইরা রান্না করা শেষ। ওনারা বাজার থেকে এসে দেখে। বৌমা, তোমার রান্না করা কি শেষ? হ্যাঁ আব্বু, তুমি বসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। এদিকে আকাশ তো ইরার এমন ব্যবহারে অবাক। কি ব্যাপার, এত ভালো আচরণ করছে? কোনো ব্যাপার তো অবশ্যই আছে। কি ভাবছিস, বৌমার রান্না করেছে? চল আমরা খেয়ে দেখি। বৌমা, তুমিও আমাদের সাথে বসো। না আব্বু, আমি পরে খেয়ে নিব। আরে পরে কেন, পরিবারের সবাই একসাথে খেতে অনেক মজা হবে। না থাক, আমি। কোনো কথা নয়, বসো। ইরা বসে যায়। অন্যদিকে আকাশ সবাইকে মাছ দিতে থাকে। ওরা খাওয়া শুরু করে, কিন্তু ইরা এখনো মাছ নিচ্ছেই না। কি হলো ইরা, তুই মাছ কেন নিচ্ছ না? রান্না ভালো হয়নি তাই না? রান্না ভালো হয়েছে। তাহলে? আসলে আমি না, তুমি কি তা তো বলবে। আমি মাছের কাঁটা বাছতে পারি না। কোনো ব্যাপার না, আমি বেঁচে দিচ্ছি। এইদিকে এসে বসো। হ্যাঁ বৌমা, তোমার স্বামীর পাশে এসে বসো, আমি বরং ওই রুমে যাই। আকাশের আব্বু চলে গেল, কেননা উনি এখানে কাবাবে হাড্ডি হতেই চায় না। ইরা আকাশের পাশে বসে বসে। আকাশ ইরার প্লেট থেকে মাছ নিয়ে কাঁটা বেছে বেছে ইরাকে দিচ্ছে, আর ইরা সেই মাছ দিয়েই খাচ্ছে। এভাবেই আকাশ অনেকক্ষণ ধরেই মাছের কাঁটা বাছতে বাছতে কখন যে নিজের প্লেটে ওর খালি করে ফেলেছে তা সে নিজেও জানে না। এদিকে ইরার খাওয়া শেষ। আকাশ এখন নিজের প্লেটে তাকিয়ে দেখে মাছ নেই। মাছ তো আর নেই। আমার পেট ভরে গেছে, আরো 2 পিস মাছ আছে, দাঁড়ান আমি নিয়ে আসতেছি। নিজের তো টাকা রোজগারের ক্ষমতা নেই, নিজের বাবার টাকা খরচ করে চলতে হয়। আপনার কি একটুও লজ্জা হয় না আপনার বাবার টাকায় চলতে? এই দেশে আসলেন, তাও আবার বাবার ফ্রাঙ্ক দিয়ে। হীরা উঠে গিয়ে মাছ এনে আকাশকে দিয়ে চলে যায় রুমে। ওখানে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে আকাশ মুচকি হেসে খাওয়া শেষ করে রুমে চলে আসে।
ওখানে এসে নিচে বিছানা ঠিক করে ঘুমিয়ে পড়ে। এদিকে সকালবেলা আকাশ বের হয়ে আসে ওখান থেকে, কিচেন রুমে এসে মাংসের রান্না করতে থাকে। কেননা আকাশ ভালো করেই জানে সব রান্না ইউটিউব দেখলে পারফেক্ট হয় না। তাই আকাশ মাংস রান্না শেষ করে ইরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে আকাশ সব কিছু রান্না করেই ফেলেছে। তাই আর তেমন কিচ্ছু বলেনি। আকাশ ওর আব্বু উঠলে ওরা তিনজনে খাবার খেয়ে নেয়। আকাশ ওর আব্বুর থেকে সব কিছু নিয়ে নেয়, কেননা ওনারা পাসপোর্ট করবে সেজন্য। তাই সব কিছু ওই দিন জমা দিয়ে আসে। ওইদিকে আকাশ ইরাকে নিয়ে ঘুরতেও বের হয়। ওরা দুজনে হাতে ছিলে বসে আছে। তখন কিছু ছেলে ইরাকে দেখে বাজে বাজে কথা বলছে। তাই আকাশ হাতের ইশারায় ওদের চুপ থাকতে বলে, কিন্তু ওরা এতে করে আরো জোরে জোরে বলছে। ওরা আমাকে কি বলছে এসব? 5 মিনিট, আমি ব্যাপারটা দেখতেছি। আকাশ উঠে গিয়ে ওদের সবাইকে এক এক করে মারতে থাকে। ওরা মার খেয়ে সবাই ওখানে শুয়ে আছে। আশেপাশে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না, কারণ ওরা সবাই জানে এই ছেলেগুলো অনেক খারাপ। ওদের মেরে আকাশ ইরার কাছে যায়। ওদের মারলেন কেন? ওরা ভালো না, সেজন্য মেরেছি। ভালো না বলে আপনাকে মারতে হবে? এদিকে আকাশ মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটা আসলে কি? ওকে ছেলেগুলো এতগুলো বাজে কথা বলছে, কিন্তু ও তো তাও জানে না। কি ভাবছেন? কিছু না, এখন চলুন বাসায় যাওয়া যাক। ওরা বাসায় চলে আসে। এইভাবেই 7 দিন কেটে যায়। আকাশ ইরাও আকাশের আব্বু টিকিট করে নেয় সুইজারল্যান্ড যাওয়ার জন্য। সবকিছু গুছিয়ে ওরা এয়ারপোর্টে চলে আসে। ওখানে সবকিছু চেক করে শেষ হলে ওরা প্লেনে গিয়ে বসে পড়ে। এইদিকে ইরা এখানে ভালো থেকেছে নাকি থাকেনি আকাশ নিজেও বুঝতেই পারছে না। ওরা পরের দিন সুইজারল্যান্ডে চলে আসে ওদের নেওয়ার জন্য। ইরার আব্বু ওখানে চলে আসে। উনি আকাশের আব্বুকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। বন্ধু, কেমন আছিস তুই? এত বছর পর আবার আমাদের দেখা হলো। সত্যি আমিও ভাবতে পারিনি তোর সাথে আমার আবার কখনো দেখা হবে। তা তো হতেই হবে। আমি আমার কথা রেখেছি বন্ধু। তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়েই দিলাম। বিয়ে দিয়ে আমার জীবনটা তেজপাতা করে ফেলেছে। আকাশ, তুমি কিছু বললে? না আব্বু, আমি বলছিলাম আপনাদের মাঝে এখনো কি মিল? আমার গরিব হলেও আপনি এখনো নিজের বন্ধুকে ভুলেননি। বলবো কি করে? আজকে আমার যা কিছু আছে এইসব কিছু ওর জন্য হয়েছে। মানে কি বলতে চাইছো? ও কিছু না, তোরা গাড়িতে বস। হ্যাঁ আব্বু চলো। ওরা গাড়িতে গিয়ে বসে। এদিকে ইরার আব্বু আকাশের আব্বু এত কথা বলছে যে মনে হয় সব কথা গাড়িতে বসে বসে শেষ করে ফেলবে। 2 ঘন্টা পর ওরা বাড়িতে এসে পৌঁছালো। দোষ, এটা তোর বাড়ি? আমার বাড়ি? কিরে, এটা আমাদের দুজনেরই বাড়ি। চল ভিতরে যাই। এইদিকে ইরা কিছু বলছে না, চুপচাপ শুধু দেখেই যাচ্ছে। ইরার আব্বু আকাশের আব্বুকে ওনার রুমেই নিয়ে যায়, কেননা ওনারা দুজনেই একসাথেই থাকবে। আর আকাশ চলে আসে ইরার রুমে। ওখানে সব কিছু দেখে দিয়ে আকাশ চলে যায় বারান্দায়। এদিকে ইরা শুয়ে পড়ে, কেননা ওকে আবার কাল থেকে ব্যাংকে জয়েন করতে হবে। পরের দিন ইরা ব্যাংকে যায়। ওখানে ব্যাংকের ম্যানেজার এসে জানায় ইরার প্রমোশন হয়েছে। ইরাকে কর্মচারী থেকে এখন জুনিয়র অ্যাকাউন্টার করা হয়েছে। এই খবরটা শুনেই ইরা তো অনেক খুশি, কেননা আগে ইরা পেত 2000 ফ্রাঙ্ক, আর এখন ইরার বেতন মাসে 4000 ফ্রাঙ্ক। ইরা ম্যানেজারের কাছে থেকেই চলে আসে। ইরার জন্য নতুন টেবিল নেওয়া হয়, কেননা ইরাকে ওখানে বসে কাজ করতে হবে। তবে তার জন্য ইরাকে এই মাসটা কর্মচারী হয়ে কাজ করতে হবে। এই মাস শেষ হতেই আরও 10 দিন বাকি আছে। এদিকে ইরা কাজ করছে, অন্যদিকে আকাশ ব্যাংকে আসে কিছু ফর্ম জমা দেওয়ার জন্য। ওখানে এসেই আকাশ ইরাকে দেখতে পায়। এই অ্যাকাউন্টে 1 লক্ষ ফ্রাঙ্ক জমা করে দিন। এতটা ফ্রাঙ্ক? আর এই অ্যাকাউন্টটা কার? তা জেনে আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে টাকা ট্রান্সফার করা, আপনি তাই করুন। আমি কোন অ্যাকাউন্টে ফ্রাঙ্ক জমা দিচ্ছি না দিচ্ছি তা আমি দেখে নিব। ও তাই নাকি? আমাদের কোম্পানিতে বসে ফ্র্যাঙ্ক মেরে দিচ্ছিস, আবার আমাকেই জিজ্ঞেস করছিস? দেখুন, এখানে আরো অনেকজন লোক দাঁড়িয়ে আছে, তাই প্লিজ কাজটা তাড়াতাড়ি করুন। ইরা তাকে দেখে সত্যি সত্যি অনেকজন বসে আছে, তাই ইরা ফ্রাঙ্ক ট্রান্সফার করে দেয়। আকাশ এই ব্যাংক থেকেই চলে আসে। এদিকে বিকেলে ইরা ব্যাংক থেকে ফিরে ওর বাবাকে বলে, আব্বু, আব্বু কোথায় তুমি? কি হয়েছে ইরা, এভাবে চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছি কি সাথে? তোমার জামাই আমাদের অফিস থেকে ফ্রাঙ্ক চুরি করে একটা অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ফ্রাঙ্ক ট্রান্সফার করে। আরে এইগুলো তো আমি ওকে জমা দিতে বলেছি।
কেন দিয়েছ? দেখ, আমাদের অ্যাকাউন্টে এতগুলো ফ্রাঙ্ক রাখা ঠিক হবে না, তাই আমি ওকে একটা অ্যাকাউন্ট দিয়েছি, যাতে করে ওই অ্যাকাউন্টে জমা দিয়ে আসে। আর ওর উপর আমার বিশ্বাস আছে। তুই কোনো কথা না বলে ফ্রেশ হয়। আকাশ আজকে আর আসবে না বলছে। কেন? রাতে অফিসে কি কাজ করবে? ও কোথায় যাবে বলছিল, তাই আজকে আর আসতে পারবে না। আজকে তোমাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা কি? আব্বু, আমার প্রমোশন হয়েছে। কি বলিস? কোন পোস্টে? আমি এখন জুনিয়র অ্যাকাউন্টার। কি বলিস? এটা তো খুশির খবর। দাঁড়া, আমি আকাশকে জানিয়ে দিচ্ছি। যখন আসবে তখন জানাতে পারবে। এইদিকে আজ রাতে সুইচ ন্যাশনাল ব্যাংকের মালিক আজকে এই ব্যাংকে আসবে, তাই সব কিছু ঠিক করে রাখা হয়। চারদিকে ফুল সিকিউরিটি দিয়ে রাখা হয়, যাতে করে ওনার কোনো ক্ষতি না করতে পারে। আসলে এই ব্যাংকের লকার একমাত্র উনি ছাড়া অন্য কেউ খুলতেই পারবে না। তাই উনি এসে কয়েক মাস পর পর এসে ফ্রাঙ্ক বের করে দিয়ে যায়। উনি এইবার আসলে লক্ষ কোটি ফ্রাঙ্ক বের করে দিয়ে যায়, আর এইগুলো দিয়ে এই ব্যাংকের কয়েক মাস চলে যায়। উনি ফ্রাঙ্ক বের করে দিয়ে চলে যায়। এদিকে ওনাকে ফুল সিকিউরিটি দিয়ে ওনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পরের দিন সকালে আকাশ বাড়িতে না এসে অফিসে চলে আসে। অফিসে আসলে ইরার বাবা জিজ্ঞেস করে, আকাশ, কাল সারা রাত কোথায় ছিলে? আর বাড়িতে কেন আসনি? আসলে একটা কাজে ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। সকালে বাসায় গেলে অনেক দেরি হয়ে যেত, তাই একবারে অফিসে চলে এসেছি। ভালো করেছো। গতকাল ইরার প্রমোশন হয়েছে। তা তো আমি জানি, এখন অনেক কাজ বাকি আছে। আমি ওগুলো শেষ করি, তারপর না হয় দেখা যাবে। আচ্ছা, তুমি তাই করো। আব্বু, একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমার পক্ষে সব দিক একা সামলানো সম্ভব হচ্ছে না। তা তো ঠিক বলছো। এত মিটিং এর তারিখ, এখন তুমি চাওটা কি? আমি চাই একজন পিএ রাখার জন্য, যাতে করে সে আমার সমস্ত মিটিংয়ের তারিখ লিখে রাখবে। বেশ, তো তাহলে আমি ম্যানেজারকে বলে সব ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, আমি তাহলে মিটিংয়ে যাই। আকাশ মিটিং গিয়ে চলে আসে। এদিকে ইরার আব্বু ম্যানেজারকে গিয়ে বলে নতুন করে পিএ লাগবে, তাই যেন সবাইকে বলে দেওয়া হয়। উনি ওখান থেকে চলে আসে। এদিকে পরের দিন থেকেই অফিসে অনেক মেয়ে ওদের সিভি জমা দিয়ে দিয়েছে। এদিকে 2 দিন পর সবাইকে ডাকা হলো ইন্টারভিউর জন্য। ওখানে একে একে সবাই ইন্টারভিউ দিচ্ছে। ইন্টারভিউ শেষে ওখান থেকে একটা মেয়েকে সিলেক্ট করা হয়। মেয়েটা অনেক সুন্দরী, তার সাথে পড়াশোনাও অনেক ভালোভাবেই শেষ করেছে, তাই ওই মেয়েকেই চাকরিটা দেওয়া হয়। 5 দিন পর ওই মেয়েটা কাগজপত্র নিয়েই হাজির হয়। ও, আপনি তাহলে স্যারের পিএ? জি, আমি। আপনার সকল কাগজপত্র তাহলে এদিকে দিন। রোজা ওর কাগজপত্রগুলো ওই কর্মচারীর হাতে দিল। উনি সবকিছু দেখে ওখান থেকে কিছু কাগজপত্র রেখে দিয়ে বাকিগুলো রোজার হাতে দিয়ে দেয়। এই নিন আপনার বাকি কাগজপত্র, আর এখানে একটা সাইন করে দিন। কি লেখা আছে এতে? আপনি নিজেই তা পড়ে নিন। রোজা কাগজ পড়ে নিল। কোনো সমস্যা না থাকায় রোজা সাইন করে দেয়। হয়ে গেছে, এখন তাহলে কি করব? বেশি কিছু করতে হবে না। সিকিউরিটি ওনাকে বড় স্যারের রুমে দিয়ে আসো। সিকিউরিটি রোজাকে আকাশের রুমে দিয়ে আসে। এইদিকে রোজা ওখানে অপেক্ষা করতে থাকে। সকালে আকাশ বাসা থেকে বের হয়। তখন ইরা বলে, শুনলাম অফিসে নাকি নতুন পিএ রাখা হয়েছে। রাখাটা তো স্বাভাবিক। স্বাভাবিক মানে? কই, আমার আব্বুর তো কখনো লাগেনি। ওনারও পিএ ছিল, কিন্তু তোমাকে বলেনি। তা পিএ ছেলে রেখেছ নাকি মেয়ে? তা এখন আমি জানি না। আব্বু ঠিক করে রেখেছে, যাকে সিলেক্ট করেছে তার আজকে জয়েন হওয়ার কথা। যাক, ভালো। তো তুমি ব্যাংকে যাবে না? আজকে আমার ছুটি, তাই তোর সাথে অফিস যাব। আমার সাথে যাওয়ার কারণ কি? কেন? গেলে কি হবে? আর ওই অফিসটা আমার বাবার, তাই আমার যখন ইচ্ছা হবে তখনই যাব। আকাশ কিছু বললেই হিতে বিপরীত হবে। আকাশ ভালো করেই বুঝতে পেরেছে ইরা কেন যেতে চাইছে, তাই আকাশ কোনো কথা না বলে ইরাকে নিয়ে অফিসে চলে আসে। সবাই তো অবাক, কেননা ইরা কখনো এই অফিসে আসেনি, কিন্তু আজকে যাও এসেছে, তাও মুখ বেঁধে এসেছে। আকাশ ইরাকে নিয়ে রুমে চলে আসে। আকাশ কি ওর চেয়ারে বসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনলাম না। আমি রোজা, আপনার নতুন পিএ। আর স্যার, উনি ও কি এই কোম্পানিতে? ওই মেয়ে তোমার?
এরা হচ্ছেটা কি? স্যার উনি? আমার বউ আর এই কোম্পানির মালিকের মেয়ে। এবার বুঝেছি ওনার রাগ করার বিষয়টা। তা এরা, তুমি কি এখানে থাকবে না চলে যাবে? কেন? থাকলে তো দুজনেরই অসুবিধা হয়ে যাবে। আমি তা বলিনি, আসলে আমি মিটিংয়ে যাব তো তাই। হ্যাঁ যাব, তবে যাওয়ার আগে এই বিয়ের মুখটা তো দেখে যাব। ম্যাম, আমি তো কাউকে মুখ দেখাই না। বাহ, এই দেশে এমন মেয়েও দেখি আছে। কিন্তু ম্যাডাম, আপনি কেন বেঁধে রেখেছেন মুখ? আমি বিবাহিত তাই। আর হ্যাঁ, আমি যাচ্ছি। ইরা চলে যায়। অন্যদিকে আকাশ রোজাকে কাজ বোঝাতে থাকে। কিছুক্ষণ পর ওরা একটা মিটিং শেষ করে। মিটিং শেষ করতে করতে দুপুর 2টা বাজে। এদিকে দুপুরে খাওয়ার সময় হয়ে যায়, কিন্তু রোজা আসার সময় টিফিন আনেনি। এদিকে বাড়ি থেকে আকাশের জন্য টিফিন আনা হলো। দুপুর হয়ে গেছে, তুমি ওই দিকটা গিয়ে নিজের খাবার খেয়ে নাও। স্যার, আমি তো টিফিন আনতে ভুলে গিয়েছি। আচ্ছা, কোনো ব্যাপার না, আমার এখানে খাবার আছে, তুমি এখান থেকে কিছু খাবার খেয়ে নাও। না স্যার, তা কি করে হয়? আমি আপনার খাবার। কোনো কিন্তু নয়। এরপর আকাশ একটা প্লেটে রোজাকেই খেতে দেয়। রোজা খাবার নিয়ে ওর ডেস্কে নিয়ে গিয়ে খেতে থাকে। খাওয়া শেষ হলেই, স্যার, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? স্যার, খাবার কি ম্যাডাম রান্না করে? কেন, খাবার ভালো হয়নি? আসলে স্যার, অনেক মজা হয়েছে। সত্যি স্যার, আপনার বউ আপনাকে অনেক ভালোবাসে, তার জন্য আপনাকে নিজের হাতে রেঁধে খাওয়ায়। এইদিকে আকাশ ভাবতে থাকে, রেঁধে খাওয়া না চাই, এখন ওর হাতটায় ধরার অধিকার পায়নি, সেখানে আমাকে রেঁধে খাওয়াবে? স্যার, কিছু বললেন? না, ও নিজে রান্না করে। আসলে ও আমাকে অনেক ভালোবাসে তো, তাই আমার যাতে কষ্ট না হয় তাই নিজের হাতে রেঁধে খাবার পাঠিয়ে দেয়। সত্যি স্যার, আপনি ভাগ্য করে একজন স্ত্রী পেয়েছেন। এদিকে রোজা ওইগুলো ধোঁয়ার মতো চলে যায়। অন্যদিকে আকাশ কি বলবে কিছুই বুঝতেই পারছে না। এইদিকে ওই দিন বিকেলে আকাশ রোজাকে ছুটি দিয়ে দেয়, তার সাথে 100 ফ্রাঙ্ক দিয়ে দেয়। স্যার, এইগুলো কেন? এইগুলো দিয়ে যা যা কেনা দরকার কিনে নিও, আর কাল সকাল সকাল আবার চলে এসো। তবে চিন্তা করো না, এই ফ্র্যাঙ্ক তোমার বেতন থেকে কাটা যাবে না, তাই চিন্তা করতে হবে না। এখন যাও তাহলে। সত্যি স্যার, আপনি অনেক ভালো। রোজা ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ সন্ধ্যের পর চলে আসে বাসায়। বাসায় আসতেই ইরা বলেই, আজকে কেমন কাটলো নতুন বিয়ের সাথে? মানে ঠিক বুঝলাম না। বাহ, না বোঝার কি আছে? তোমার জন্য খাবার দিয়েছিলাম, তুমি সেখান থেকে নতুন বিয়েকে দিয়ে আসলে খাবার। ওই মেয়েটা খাবার আনেনি, তাই আমি ওকে কিছু খাবার দিয়েছি। আর এভাবে তো না খেয়ে কাজ করতে পারবে না। তাছাড়া তুমি এসব কি করে জানো? ওটা আমার বাবার অফিস, তাই ওখানে অনেক লোকই আছে আমার বলার, বুঝলে? আমাকে তো কখনো একবারের জন্য কল দিয়ে জানতে ইচ্ছে করলো না আমি খেয়েছি কি খাইনি। তুমি তো আমাকে কখনো কল দাও না। আমি রাতে দেরি করে ফিরলেও কখনো কল দাওনি। দুপুরে কখনো টিফিন বক্সে লাঞ্চ ভরে দাওনি। তাহলে কিভাবে বলতে পারো এসব কথা? তোমার স্বামী হওয়া সত্ত্বেও তোমার উপর কখনো অধিকার দেখায়নি। কখনো কোনো সময় বাড়িতে মদ নেশা বা ফুর্তি করে আসেনি, কারণ আমি চাই না এমন কিছু করতে। এদিকে ইরা ভাবতে থাকে, সত্যিই তো আমাদের বিয়ে হয়েছে 1 মাস হয়েছে, ও তো কখনো স্বামীর অধিকার দেখায়নি আমার উপরে, তার উপর কখনো নেশা করেও আসেনি। কি ভাবছো? কিছু না, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। এদিকে আকাশ ফ্রেশ হয়ে আসলেই ইরা আকাশকে নিয়ে নিচে নামে, সাথে নিজের হাতে আজকে খাবার বেড়ে দেয়, যার জন্য আকাশ একটু বেশি অবাক হয়। কি ব্যাপার, আজকে হঠাৎ এত দরদ উতলে পড়ছে? কোনো ব্যাপার নেই তো? আমার একটা কথা বলার ছিল। কি কথা? আমাকে নিয়ে আজ একটু শপিংয়ে যেতে পারবে? আসলে বিয়ের পর আর যাওয়া হয়নি। তুমি যেতে চাইলে আমি তো অবশ্যই নিয়ে যাব। তাহলে আমার খাবার শেষ হতে হতে তুমি রেডি হয়ে নাও। আমি তো রেডি। বাবা, এ তো দেখছি পুরো তৈরি হয়ে নিয়েছে। এইদিকে ইরার আব্বু আকাশের নিচে নেমে দেখে এই অবস্থা, তাই ইরার আব্বু জিজ্ঞেস করে, আরে আকাশ, ওইদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ আব্বা, সবকিছু ঠিক আছে। তা কাল আমাকে একটু আমেরিকা যেতে হবে। ওখানে কেন যাবে? কোনো প্রয়োজন ছিল কি? হ্যাঁ, কিছু কাজ আছে, ওইগুলো করতে হবে। ইরা, তুই কি কোথাও বের হবি? হ্যাঁ আব্বু, আমি তো বের হব। তা যাবি কোথায়? জামাই কি তোর সাথে যাবে? আমি একটু শপিংয়ে যাব। তাই বলে এত রাতে? এখনই যাব, কারণ কাল তো আমিও আমেরিকায় যাব। ইরা কথাগুলো শুনে সবাই একটু আশ্চর্যই হয়। তার চেয়ে বেশি আশ্চর্য হয় আকাশ, কেননা ইরা কি করে জানে এইসব তা ভেবে।
তুই আমেরিকায় যাবি? মানে কার সাথে? কার সাথে আবার? তোমার জামাইয়ের সাথে। কি আমার সাথে? জি, তোমার সাথে। তাই এখন কোনো কথা না বলে আমার সাথে শপিংয়ে আসো। আকাশ কোনো উপায় না পেয়ে ইরার সাথে যেতে থাকে। এদিকে ওরা রাতে শপিং মলে চলে আসে। ওখান থেকে নিজেদের প্রয়োজনীয় সব কিছু কিনে নেয় ইরা। এরপর ওরা বাড়িতে চলে আসে। ওরা দুজনেই রুমে বসে আছে। আচ্ছা, তোমার আমেরিকা যাওয়ার পিছনে অন্য কোনো কারণ আছে, তাই আমি বুঝতে পারছি। ঠিক তাই। কি কারণ একটু শুনি। তুমি ওখানে গিয়ে ওই মেয়েটার সাথে কি করো না করো তা তো আমাকেই দেখতে হবে। কি ব্যাপার, চুপ কেন? অনেকদিন কোথাও যাওয়া হয় না, তাই আমি ভাবছিলাম তুমি যখন যাচ্ছ তখন না হয় আমি ঘুরে আসতে পারবো। আকাশ কোনো কথাই বলেনি। পরের দিন ওরা বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। অন্যদিকে রোজাও চলে আসে। স্যার, আপনি দেখছি ম্যাডামকেও সাথে নিয়ে এসেছেন। আমি সাথে করে আসিনি, ম্যাডাম নিজে আমাকে সাথে করে নিয়ে এসেছে। ব্যাপারটা ঠিক বুঝলাম না। বেশি বুঝে লাভ নেই, এখন চলো আমাদের সাথে। ওরা টিকিট নিয়ে প্লেনে গিয়েই বসে। কিন্তু ভাগ্যক্রমে আকাশ রোজাও ইরার মাঝখানে সিটে পড়ে। আকাশ ওখানেই বসে পড়ে। প্লেন যতই ওপরে উঠতে থাকে তখন ইরা ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। যা ইরা দেখতে পেলে সাথে সাথে ইরারও মুখ লাল হয়ে ফেলে। এদিকে আকাশ ইরার দিকে তাকিয়ে দেখে ইরা মুখ ফুলিয়ে রেখেছে। ব্যাপারটা আকাশ বুঝতে পেরে রোজাকে ওখান থেকে সরিয়ে নেয়। এদিকে ইরা, শাকচুন্নি বদমাইশ বেয়াদব মেয়ে, তোর সাহস কি করে হয় আমার সামনে আমারই হাজবেন্ডকে জড়িয়ে ধরিস? তোকে তো ইচ্ছে করছে প্লেন থেকেই ধাক্কা মেরে ফেলে দিতে ইচ্ছে করছে। ইরা কিছু বললে? কই কিছু বলিনি তো। সরি স্যার, আসলে প্রথমবার প্লেনে উঠছি তো, তাই এমনটা হয়েছে। তাই বলে আর অন্য কাউকে পেলি না? হারামজাতি কোথাকার। ম্যাডাম প্লিজ রাগ করবেন না। না না, আমি কোনো রাগ করিনি। এদিকে আকাশ ভালো করেই বুঝতে পারে ইরা অনেক জেলাস ফিল করছে। তাই ইরা আর কানে কানে গিয়ে বলে, তুমি কি জেলাস ফিল করছো? আমি কেন জেলাস ফিল করব? ওই যে ওই মেয়েটা আমাকে জড়িয়ে ধরেছে সেজন্য। জি না, আমি একটুও জেলাস হইনি। কথাটা বলেই ইরা অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। যদিও আকাশ ভালো করেই বুঝতে পেরেছে ইরা মন খারাপ করেই বসে আছে। এদিকে প্লেনে ওদের খাবার দেওয়া হয়। ওরা খাবার শেষ করে বসে আছে। কয়েক ঘন্টা পর ওদের আমেরিকায় পৌঁছে দেওয়া হয়। ওরা ওখান থেকে একটা হোটেলে গিয়ে থাকে। ওখানে রাতটা কাটানোর জন্য ওরা দুইটা রুম নেয়। একটা রোজার জন্য আর একটা ইরা ও আকাশের জন্য। ওরা রুমে চলে আসে। তখন ইরা বলে, মেয়েরা জড়িয়ে ধরলে ভালো লাগে তাই না? আমাকে তো মেয়েরা জড়িয়ে ধরে না যে আমি বুঝবো। তাহলে প্ল্যানে ওটা কি ছিল? ওই মেয়েটা তো ভয় পেয়ে ধরেছিল। একটা কথা মনে রাখবি, যদি আমি ওই মেয়েটা তোমাকে টাচ করেছে তাহলে বুঝতে পারবে আমি কি হাল করি তোমার। আচ্ছা, তোমার এতদিন ছুটি কি করে পেলে? আমাকে জুনিয়র অ্যাকাউন্টার পদে নেওয়া হয়েছে, তাই আমাকে 7 দিনের ছুটি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য। আমাকে তো ব্যাংক এই ব্যাপারে কিছু বলেনি। কি ভাবছো? কিছু না, কাল মিটিং আছে, তাই তাড়াতাড়ি ঘুমাতে হবে। তাই আকাশ বিছানা নিয়ে নিচে ঘুমাতে গেলে ইরা বলেই, নিচে ঘুমাতে হবে না, উপরে ঘুমাও। সত্যি বলছো? ঘুমাতে বলেছি। অন্য কিছু করার ইচ্ছে থাকলে তা মাথা থেকে নামিয়ে নেবেন। ঠিক আছে। ওরা ওখানে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে কোলবালিশ নেই। আর ইরা আকাশকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে আছে। এদিকে আকাশের তো ভয়ে গলা শুকিয়ে গেল, কেননা আকাশ তো ভয়ই পেয়ে আছে। তাই ওই দিকে তাকে ভালো করে দেখছে। আমি তো আমার সাইডে আছি, তাহলে কি ইরা ভুল করে এখানে চলে এসেছে? তবে ভুল করে আসলেও সত্যি অনেক ভালো লাগতেছে। এভাবে কখনো কোনো মেয়েকে ধরে ঘুমায়নি। কিন্তু ইরা যদি জেগে যায় আর এসব দেখে ফেলে তাহলে তো আমাকে খুন করে ফেলবে। ও জেগে যাওয়ার আগেই আমাকে উঠে যেতে হবে। তাই আকাশ অনেক সাবধানে ইরার থেকে নিজেকে বের করে গোসল করে বেরিয়ে এসে দেখে ইরা ওর দিকেই তাকিয়ে আছে। যা দেখেই আকাশ তো ভয়ই পেয়ে যায়। আকাশ প্রথমেই ওর দিকে তাকিয়ে দেখে সবকিছু ঠিক আছে। আবার ভাবতে থাকে, আচ্ছা, ইরা সবকিছু বুঝে গেল না তো? ওই কি ভাবছিস? আর এত সকাল সকাল গোসল কেন করলি তুই? মিটিং আছে, কখন শেষ হবে জানি না, তাই গোসল করে নিলাম। অন্য কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। তাহলে তো আমাকেও গোসল করতে হবে। তুমি কেন গোসল করবে? বারে, আমি কি এখানে একা থাকবো নাকি? আমিও যাব তোমাদের সঙ্গে। আকাশ কোনো উপায়ই পেল না। ইরা ভিতরেই চলে গেল। এদিকে রোজাও প্রায় তৈরি হয়ে আকাশকে কল দিল। স্যার, আমার 10 মিনিট লাগবে বের হতে। প্লিজ স্যার, মাইন্ড করবেন না।
কোনো ব্যাপার না, তুমি বের হয়ে নিচে অপেক্ষা করো, বেশি তাড়াহুড়ো করতে হবে না। ঠিক আছে স্যার। এদিকে ইরা বের হয়ে তৈরি হবে, তার আগেই আকাশকে রুম থেকে বের করে দেয়। আকাশ বাইরেই দাঁড়িয়ে আছে। ইরা রেডি হয়ে বের হয়, তবে মুখ বেঁধে নেয়, আর রোজাও নিজের মুখ বেঁধে রাখে সব সময়। আকাশ ইরাকে নিয়ে নিচে নামলে রোজা বলে, স্যার, ম্যামও কি আমাদের সাথে যাবে? কেন, গেলে কি তোমাদের অসুবিধা হয়ে যাবে? ম্যাম, আমি তা বলতে চাইনি। এদিকে কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে দেয়। অন্যদিকে রোজা পিছনে বসে, আকাশও পিছনে বসে। এখন শুধুমাত্র সামনে একজন বসার জায়গায় আছে। এই মেয়ে, তুমি সামনে বসো। কিন্তু ম্যাডাম, আমি তো ওনার পিএ। তুমি ওনার পিএ আর আমি ওনার স্ত্রী, তাই সামনে এসে বসো। রোজা কোনো কথা না বলে সামনে এসে বসে। রোজা সামনে বসলে ইরা পিছনে গিয়ে বসে। গাড়ি চলতে থাকে। কিছুক্ষণ পর ওরা চলে আসে অফিসে। ওরা ওখানে আকাশ ও ইরাকেও রোজার বসার জন্য চেয়ারে এনিয়ে দেয়। ওরা বক্তব্য দিতে থাকে। এভাবেই বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পর কোম্পানির লোক আকাশকে বলে, আপনার বক্তব্য আমাদের ভালো লেগেছে, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? যদি এই প্রজেক্ট আপনারা পেতে চান, তাহলে কালকের দিনের মধ্যে $5 কোটি আমাদের কোম্পানির অ্যাকাউন্টে জমা করে দিবেন। এদিকে এই কথা শুনে তো এরা অনেক চিন্তায় হয়ে যায়। কেননা এতগুলো ডলার ওদের কোম্পানি বাড়ি বিক্রি করলেও ওরা জোগাড় করতেই পারবে না। এই ব্যাপার কোনো ব্যাপার নয়, আপনার কাল সকালের মধ্যে পেয়ে যাবেন। আর সমস্ত কাগজপত্র রেডি রাখবেন, আমি সকালে এসে ডলার দিয়ে যাব। ওকে, তাহলে আমরা কাগজপত্র রেডি করতে বলছি। এদিকে ওরা চলে আসে হোটেলে। হোটেলে এসে তো ইরা ওর বাবার সাথেই কথা বলে, কিন্তু ইরা ভালো করে জানে এত ডলার ওর আব্বু জোগাড় করতেই পারবে না, আর ব্যাংক থেকে ও এত তাড়াতাড়ি নিতেও পারবে না। তাই ইরা চিন্তিতই হয়ে পড়ে। তার সাথে ইরাকে ভাবায় আকাশের কথাগুলো, কেননা আকাশ তো কথা দিয়ে এসেছে ওদের ডলার দিয়ে দেবে। এখন কি হবে? এতগুলো ডলার কিভাবে জোগাড় করবে? ইরা, রোজা, তোমরা হোটেলে থাকো, আমি ডলারের ব্যবস্থা করতেছি। আমিও যাব, প্লিজ। স্যার, আমি কি আসবো? না, এতগুলো লোক লাগবে না, আমি ইরাকে নিয়ে যাচ্ছি, তুমি হোটেলেই থাকো। ঠিক আছে স্যার। এদিকে ইরা মিনতি করাতে আকাশ ইরাকে নিয়ে নিচে আসে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে। ওখানে এসে আকাশ একটা কার্ড বের করে। কার্ড বের করলে কর্মচারী ওই ব্যাংকের মালিককে কল দেয়। স্যার, আপনার সাথে আকাশ স্যার দেখা করতে এসেছেন। আচ্ছা, ওকে পাঠিয়ে দাও। আকাশকে জড়িয়ে ধরে। বন্ধু, কেমন আছিস? এতদিন পরে হঠাৎ আমার কাছে কি মনে করে? আর উনি কে? তোর ভাবি, নাম ইরা চৌধুরী। ভাবি, তুমি সত্যি অনেক লাকি যে আকাশের মতো একজন লোককে তুমি জীবনসাথী হিসেবে পেয়েছো। লাকি না চাই, যা, নিজের $1 নেই, তাকে বিয়ে করে নাকি আমি মুরুদ লাকি হয়েছি। তা দোস্ত, বল, এতদিন পরে এসেছিস, কি খাবি বল। কিছু খাবো না, আমার $5 কোটি লাগবে, তাও আজকের মধ্যে। সামান্য $5 কোটি? তুই কোনো চিন্তাই করিস না, আমি এক্ষুনি ডলারের ব্যবস্থা করে দিচ্ছি। উনি আপনার যতই বন্ধু হোক না কেন, আপনি সামান্য মুখের কথাই $5 কোটি দিবেন, তাও কোনো কাগজপত্র ছাড়াই? আকাশ, ও কি তোর আসল? কি হলো বলুন? দেখুন, আপনাদের দরকার ডলার, তাই তো? তা আমি আপনাদের কাগজপত্র ছাড়াই দেই, আর মুখের কথাই দেই, তা আমার ব্যাপার। তা দোস্ত, তোর ডলার রেডি, যাওয়ার সময় নিয়ে যেতে পারবি। সত্যি বন্ধু, তুই অনেক বড় উপকার করলি। কি যে বলিস না তুই। আচ্ছা, আসি তাহলে এখন। আচ্ছা, সাবধানে যাবি। তুই চাইলে আমি সিকিউরিটি দিয়ে ব্যাগ পৌঁছে দিতে পারি। তার কোনো প্রয়োজন নেই, এই ব্যাগ তো চাবি ছাড়া খুলতে পারবে না কেউ, তাই নিরাপদ। তার উপর ব্যাগের ট্র্যাকিং ডিভাইস থাকে, চুরি হলেও বেশি সময় লাগবে না। কি, ওই ব্যাগে এত সিস্টেম? একদম, আমি যে ব্যাংকে কাজ করি ওই ব্যাংকও একই সিস্টেম। ওরা চলে আসে ওখান থেকে ব্যাগ নিয়ে। হোটেলে ব্যাগটা রেখে দেয়। এদিকে ইরার মনে তো বারবার একটাই প্রশ্ন, এতগুলো টাকা কেউ কাউকে এমনি এমনি দেয় কিভাবে, তাও কোনো সিকিউরিটি ছাড়াই? পরের দিন সকালে আকাশ ওই অফিসে গিয়ে ডলারগুলো জমা দিয়ে দেয়। জমা দেওয়ার পর ওরা সব ফাইল নিয়ে আসে, তার সাথে ওদের সাইনটাও মিলিয়ে দেয়। কেননা এই প্রজেক্টগুলো ওরা সুইডেনের বাস্তবায়নে করবে, তাই সব কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ওই দিন ওরা সব কাজ শেষ করে। ফ্যাক্টরিগুলো দেখতে থাকে, ওখান থেকে কি কি মাল পাঠানো হবে তা ঠিক করে রাখে। ওখানে ওরা 3 দিন থাকার পর চলে আসে সুইজারল্যান্ডে।
ওখানে রোজা এয়ারপোর্ট থেকে চলে যায় ওর বাড়িতে, আর ইরা চলে আসে বাড়িতে। আর আকাশ অফিসে গিয়ে ফাইল রেখে আসে। সব কিছু ঠিক করে রাতে আকাশ বাসায় ফিরে। এইদিকে পরের দিন থেকেই ইরা চলে যায় ব্যাংকে। অন্যদিকে আকাশ ব্যবসা সামলাতে সামলাতে ওর দিন কাটতে থাকে। এইদিকে দিন যত যাচ্ছে ইরার কোনো পরিবর্তনই হচ্ছে না, যা আকাশ ভালোই বুঝতে পারে। এদিকে বিকেলবেলা আকাশ কাজ করছে আর ইরা ওর কাজ শেষ করে অফিসে আসে আকাশকে দেখার জন্য। তখন ইরা খেয়াল করে রোজা আকাশের চুলগুলো টেনে দিচ্ছে, যা দেখে ইরা অনেক রেগে যায়। ওই, তোমার সাহস কি করে হয় আমারই সামনে আমার স্বামীর চুল ধরার? বিশ্বাস করুন ম্যাম, স্যারের মাথা ব্যথা করছে, তাই আমি ওনার মাথা টিপে দিচ্ছি, এর বেশি কিছু না। তুই সর, আমি টিপে দিচ্ছি। এদিকে রোজা তো ইরার কথার মানে বুঝতেই পারছে না, কেননা কখনো তুই কখনো তুমি। এদিকে ইরা মাথা টিপে দিচ্ছে। তখন আকাশ বলে, রোজা, আমার ঘাড় অনেক ব্যথা করছে, আমি বাড়ি যাচ্ছি, তুমি এই দিকটা সামলে নাও। কিন্তু স্যার, আপনি যাবেন কি করে? আমি আপনাকে গাড়িতে পৌঁছে দিই। না, আমি চাই না কোনো মেয়ে আমাকে টাচ করুক, তাও অন্যরকম ভাবে। তুমি কর্মচারী একজনকে ডেকে আনো। তার আর প্রয়োজন হবে না, আমি নিয়ে যাচ্ছি। এ কি রোজা, তোমার কণ্ঠটা চেঞ্জ হয়ে গেল কি করে? ওই, পিছনে ফিরে তাকা। আকাশ তো পিছনে ফিরে তাকিয়ে চমকে ওঠে। আকাশকে দুই হাত ধরে ধরে এক হাত ওর কাঁধে রেখে অন্য হাত দিয়ে আকাশকে জড়িয়ে ধরে। এবার চলো। আর রোজা, কখনো যদি আমি দেখি তুমি ওকে টাচ করেছো তাহলে অনেক খারাপ হয়ে যাবে। ইরা আকাশকে শক্ত করে ধরে গাড়িতে এনেই বসায়। বসিয়ে নিজেও পিছনেই বসে যায় এবং আকাশকে গাড়ির সিটে বসে ইরা ওর কোলে আকাশের মাথা রাখে। আকাশ ইরার পা দুটো জড়িয়ে ধরে শুয়ে থাকে। ড্রাইভার আঙ্কেল, গাড়ি আস্তে চালাবেন। এদিকে ওরা যেতে থাকে। ইরা আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আসলে সত্যি কথা বলতে ইরা ওর স্বামীকে না মারলেও স্বামীর কষ্ট কিন্তু সহ্যই করতে পারে না। আর নাই স্বামী কোনো মেয়ের সাথে ঘুরলে তা সহ্য করতে পারে। গাড়ি বাড়িতে আনলেই ইরা আকাশকে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দেয়, সাথে ওষুধও খাইয়ে দেয়। আকাশ বিছানায় ঘুমোচ্ছে, অন্যদিকে ইরা ফ্রেশ হয়ে নেয়। এদিকে রাত 11টায় আকাশ ঘুম থেকে উঠে দেখে ও বিছানায় শুয়ে আছে আর ইরা ওর পাশেই শুয়ে আছে। আকাশ বিছানা থেকে উঠতে যাবে, তখন ইরা বলেই, আরে কোথায় যাচ্ছ তুমি? বারান্দায় ঘুমাবো, সেই জন্য। আমি আসলে বুঝতে পারিনি কে বা কার আমাকে এখানে এনে শুয়ে দিয়েছে। এদিকে ইরা বুঝতে পারে মাথা ব্যথার জন্যই আকাশ কিচ্ছু বুঝতেই পারেনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, যেভাবে আছে শুয়ে পড়তে পারো। কিন্তু তুমি? কিচ্ছু হবে না, তুমি এখন ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসতেছি। এদিকে ইরা খাবারের জন্য চলে যায়। অন্যদিকে আকাশ ফ্রেশ হয়ে ভাবতে থাকে, এই মেয়ের কখন কি মতিগতি কিছু বুঝতে পারি না। কখনো অনেক সেবা করে, আবার কখনো খারাপ ব্যবহার। এদিকে ইরা চলে আসে খাবার নিয়ে। আকাশ বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। ইরা আকাশকে খাইয়ে দিচ্ছে। এই প্রথম ইরা আকাশকে খাইয়ে দিচ্ছে, তাই আকাশ অনেক তৃপ্তি নিয়ে খেতে থাকে। অন্যদিকে খাওয়া শেষ হলে ইরা নিচে গিয়ে প্লেট রেখে আসে। একটা কথা, এগুলো আমি দায়িত্ব থেকে করতেছি, তাই মনে করো না আমি তোমাকে এখনো মেনে নিয়েছি। এদিকে আকাশ কিছুই বলছে না, কেননা ইরা যা বলছে তা ওর মনের কথা একদমই না, যা আকাশ ইরা চোখে দিকে তাকিয়ে বুঝতে পারে। কেননা ইরা চোখ কিছুটা ফুলে আছে, মনে হচ্ছে ইরা অনেক কেঁদেছে। আকাশ কোনো কথা না বলেই শুয়ে পড়ে। এদিকে ইরাও শুয়ে পড়ে। পরের দিন সকালে আবারও আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা আজকেও আকাশকে জড়িয়ে ধরেছে। আকাশ এইদিকে ছুটতে পারছে না, কারণ ইরা অনেক শক্ত করেই জড়িয়ে ধরেছে। তাই আকাশ কোনো উপায় না পেয়ে ওইভাবেই শুয়ে থাকে। এদিকে ইরা ঘুম থেকে উঠে দেখে আকাশকে জড়িয়ে ধরে আছে, তাই ভালো করেই দেখতে থাকে আকাশ জেগে আছে কিনা। যখন দেখে আকাশ এখনো ঘুমাচ্ছে, তাই আকাশের কপালে একটা চুমু দিয়ে ইরা ফ্রেশ হতে চলে যায়। এইদিকে চুমু খেয়ে আকাশ তো বিশ্বাসই করতে পারছে না কি হচ্ছে ওর সাথে, কেননা আকাশ কি স্বপ্ন দেখছে না বাস্তব, তাই বুঝতেই পারছে না। এদিকে ইরা ফ্রেশ হয়ে এসে দেখে আকাশ ঘুমাচ্ছে। এই নবাবের বাচ্চা, এতক্ষণ পড়ে পড়ে ঘুমালে অফিসে যাবি কখন? এদিকে আকাশ তো পুরাই কনফিউজড, কেননা একটু আগেই ভালোবাসা দেখালো আর এখন রাগ দেখাচ্ছে। আসলে মাথা ব্যথার জন্য একটু বেশি করে ঘুমিয়েছিলাম। আমি এখনই যাচ্ছি ফ্রেশ হতে। এদিকে আকাশ ফ্রেশ হতে গিয়ে দেখে হালকা লিপস্টিক লেগে আছে। তার মানে? এরা সত্যি সত্যি? কিন্তু ওর যে ব্যবহার, কখন কি করে বসে কিছুই তো বুঝতে পারছে না।
আকাশও ফ্রেশ হয়ে চলে আসে, রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে, কেননা ইরা অনেক আগেই বেরিয়ে পড়ে। অফিসে এসে কাজ করতে থাকে। অফিসের কাজ শেষ করেই আকাশ চলে আসে ব্যাংকে। ওখানে এসে ইরা ডেস্কে আসে। এখানে কি? এখানে কেন এসেছ? এটা বাড়ি না ব্যাংক, তাই একটু ভালো করে কথা বলতে পারো। যা বলার তাড়াতাড়ি বলো, কাজ আছে। ওই দিন আমেরিকা থেকে $5 কোটি এনেছি, তাই ওদের ডলার ফিরিয়ে দিতে হবে। তো আমি কি করতে পারি এখানে? তুমি এখান থেকে একটা অ্যাকাউন্টে ঢুকবে, আর ওই অ্যাকাউন্ট থেকে ওদের দেশে একটা অ্যাকাউন্ট বলবে, ওখানে টাকা দিয়ে দিবে। এইটুকু তো করাই চাই। তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা উঠাও। আকাশ অ্যাকাউন্ট নাম্বার বলে। ইরা অ্যাকাউন্টে ঢুকতে গেলে পাসওয়ার্ড লাগিয়েছে। চোখের রেটিং স্ক্যান করতে হবে। কার অ্যাকাউন্ট এটা? ওনাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, যদি চেক দেই তাহলে তো এইসব কিছু করতে হবে না, তাই তো? চেক হলে ঠিক আছে। তারপর একটা চেক দেওয়া হয়। ইরা চেকের অ্যামাউন্ট থেকে আমেরিকার দেওয়া অ্যামাউন্টে ডলার পাঠিয়ে দেয়। হয়েছে। তা যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠালাম, ওই অ্যাকাউন্ট কার? কার আবার? আমার। তোমার মতো ফকিরের কাছে এতগুলো ফ্রাঙ্ক থাকবে তা ভাবতেও হাসি পাচ্ছে। আমার বাবা দয়া করেছিল বলে এত ভালোভাবে থাকতে পারছি। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আমাকে বিয়ে করে পুরো সম্পত্তি তুই হাতিয়ে নিবি? না, তা হতে দেওয়া যাবে না। আমি বেঁচে থাকতে তো তা কখনোই সম্ভব না। ব্যাস, অনেক বলে ফেলেছেন। আমি এখানে আপনার পরিবার সম্পর্কে জানতে আসিনি। কথাগুলো বলেই আকাশ চলে যায়। এদিকে ওই দিন রাতের বেলায় আকাশ বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে নেয়। এইদিকে ওই সময় ইরা এখনো বাড়ি ফেরেনি, তার জন্য আকাশের অনেক টেনশন হচ্ছে। তাই আকাশ ইরার আব্বুকে বলে, আব্বু, ইরা এখনো বাড়িতে আসেনি? না, আমি তো ভেবেছিলাম তোমার সাথে আছে, তাই আমি আর খোঁজাখুঁজি করিনি। কেন, ও কি তোমার সাথে ছিল না? না তো, আমি মাত্র আসলাম, ফ্রেশ হলাম। ইরাকে না পেয়ে অনেকবার কল দিয়েছিলাম, কিন্তু ফোন বন্ধ পেয়েছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই ওকে বাড়ি নিয়ে ফিরবো। এইদিকে আকাশ বাড়ি থেকে বের হয়ে কার্ডের মধ্যেই আছে, কেননা এই জিনিসটা ওই ব্যাংকের কোনো কর্মীদেরই বলা হয়নি। কেননা এই পদ্ধতিতেই ওরা ব্যাংকের কর্মচারীদের গতিবিধি লক্ষ্য রাখার জন্য এই সিস্টেম চালু করে। আকাশ অনেক খোঁজাখুঁজির পর ইরার লোকেশন বের করে। ইরার লোকেশন একটা ঘন জঙ্গলের ভিতরে দেখাচ্ছে। তাই আকাশ ওই লোকেশনটা ওই মোবাইলে ট্রান্সফার করে নেয়। ওখান থেকে বের হয়ে গাড়িতে বসে ওই লোকেশনেই চলে যায়। 1 ঘন্টা পর আকাশ ওই লোকেশনে আসে। এসে দেখে ইরা লোকেশনেই ঠিকই দেখাচ্ছে, কিন্তু ইরাকে আশেপাশে দেখাই যাচ্ছে না। আচ্ছা, ওরা মাটির নিচে আছে না তো? তাই আকাশ চারপাশে ভালো করে দেখতে থাকে। অনেক খোঁজাখুঁজি করেই আকাশ একটা বড় ম্যান হোলের ঢাকনা ফেলে। তাই ভিতরে ঢুকে যেতে থাকে। 10 মিনিট খোঁজার পর আকাশ ওখানে অনেকগুলো কম্পিউটার এবং ফ্রাঙ্ক ট্রান্সফার করার মেশিন ও আরো অনেক যন্ত্রপাতি দেখতে পায়। তার মানে কি ওরা ইরাকে এর জন্য ধরে এনেছে? উপ শিট, ওরা যদি সবকিছু পেয়ে যায় তাহলে তো বড় বিপদ। সেজন্য আকাশ ওখানে একটা দরজা খুঁজে পায়। ওই দরজা খোলার জন্যই পাসওয়ার্ড লাগবে। তাই আকাশ কম্পিউটার দিয়ে পাসওয়ার্ড হ্যাক করে দরজা খুলে ভিতরে ইরাকে দেখতে পায়। ইরা তখন কিছুটা অনজান ছিল, ইরা চোখ খোলো, ইরা চোখ খোলো। কিন্তু ইরা চোখ খোলে না। তাই আকাশ ইরাকে কাঁধে করে বের হওয়ার সময় ওই রুম থেকে সবগুলো হার্ড ট্রিক্স বের করে নেয়। এরপর ওখান থেকে বের হতে গেলে দেখে কিছু লোক ভিতরে আসতেছে। আকাশ ইরাকে কাঁধে রাখা অবস্থায় গুলি করতে থাকে। ওদের গুলি করার ফেলায় ওরা অনেকেই মরে যায়, আবার কেউ কেউ আহত ছিল। তাই বল, এখানে কেন এনেছিস ইরাকে, বল। কিন্তু কিছু বলার আগেই মারা যায়। আকাশ ওখানে ওদের কাছেই কিছু বোম পায়। তাই ওখানকার সব রুমে রুমে বোম লাগিয়ে দেয়। এইগুলো লাটিয়ে রিমোট দিয়ে বাইরে বের হয়ে আসে। ইরাকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর এসে বোম ব্লাস্ট করে, ভিতরের সব কিছু নষ্ট করে দেয়। আকাশ ইরাকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। আর এদিকে ব্যাংক হ্যাক করার জন্য অ্যাকাউন্টে 1% ফ্রাঙ্ক হ্যাক হয়। পুলিশ ওদের খোঁজার জন্য বের করার চেষ্টা করতেছে, কেননা পাসওয়ার্ড ছাড়া হ্যাক করা যাবে না। আর এই পাসওয়ার্ড কে কেন কখনো হ্যাক করতেই পারবে না। তাই এরা ইরাকে তুলে নিয়ে গিয়েছিল এবং পাসওয়ার্ড দিয়ে ব্যাংকের 1% ফ্রাঙ্ক ওরা হাতিয়ে নিয়েছিল। কিন্তু পুলিশ এখনো জানেই না এই কাজটা কিভাবে হলো। বিশ্বাস করো, আমি ওদের কোড বলতে চাইনি। ওরা তোমার ভয় দেখিয়ে আমার থেকে কোড নিয়ে নিয়েছে। আমার ভয় দেখিয়ে মানে? না, কিছু না। এখন তো পুলিশ আমাকে নিয়ে যাবে। আমাকে বাঁচাবে কে এখন? চিন্তা করো না, আমি সব সামলে নিব। এর ভিতর পুলিশ চলে আসে। ওরা এসেই
মিস্টার আকাশ, আমরা আপনার স্ত্রীকে গ্রেপ্তার করতে এসেছি। দেখুন, ওকে আপনারা এইভাবে গ্রেপ্তার করতে পারবেন না। দেখুন, উনি ব্যাংকের ব্র্যাক সরিয়ে নিতে সন্ত্রাসীদের সাহায্য করেছে। দেখুন, আমি ব্যাংকের ফ্রাঙ্ক ফিরিয়ে দিব। এই দেখুন হার্ড ডিস্ক, আমি এর মাধ্যমে ব্যাংকের ফ্রাঙ্ক ফিরিয়ে আনবো। ঠিক আছে, যদি আপনি তা পারেন তাহলে আমরা ওনাকে ছেড়ে দিব। হীরা, তুমি এখানে থাকো, আমি গিয়ে ব্যাংকের ফ্রাঙ্ক ফিরিয়ে দিচ্ছি। আমিও যাব তোমার সাথে। আচ্ছা এসো। অফিসার, আপনি আমার সাথে আসুন। ওকে, চলুন। আকাশ পুলিশ ও ইরাকে নিয়ে চলে যায় ব্যাংকে। ওরা ব্যাংকে গেলে সবাই তাকিয়ে থাকে। আকাশ একের পর এক গেট দিয়ে কার্ড শো করে ঢুকছে, আর ইরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, কেননা আজ পর্যন্ত ইরাও এই রুমে ঢোকার পারমিশনই পায়নি। আকাশ সার্ভার রুমে যায়, ওখানে পুলিশের একজন অফিসারকে নিয়ে ঢোকে। অফিসার, এখন দেখুন এখানে কয় সংখ্যা আছে, আর এই সংখ্যাটা আপনি নোট করে রাখুন। এইখানে তো কয়েক ধাপে ফ্রাক উল্লেখ করা আছে। হ্যাঁ, তাই আপনাকে যে ফ্র্যাঙ্কের টাকা নোট করতে হবে তা হচ্ছে এইটা, কারণ ফ্র্যাঙ্ক এই ট্রানজাকশন থেকে গায়েব হয়েছে। পুলিশ নোট করে নেয়। এরপর আকাশ সার্ভার সাথে ওই হার্ড ডিস্কগুলো কানেক্ট করে সমস্ত ফ্রাঙ্ক ফিরিয়ে আনে আর হার্ড ডিস্কগুলো বের করে নেয়। হয়ে গেছে, এবার দেখুন ফ্রাঙ্ক আগের থেকে বেড়েছে কিনা। পুলিশ অফিসার আগের অঙ্কের সাথে এখনকার অঙ্ক অনেক বেশি, তাই উনি সব হিসাব করে নেয়। এখন ঠিক আছে, তাই আপনার স্ত্রীকে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু ব্যাংক থেকে বের করে দিব কিনা তা আমরা জানি না। এইসব দেখে নেব আমি, আপনারা আসতে পারেন। পুলিশ অফিসার চলে যায়। এদিকে আকাশ ইরার কাছে আসলেই ইরা আকাশকে জড়িয়ে ধরে। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, এরা আমাকে তুলে নিয়ে গেছিল। এখন সবকিছু ঠিক আছে, তোমার কেউ এখন ক্ষতি করতে পারবে না। এখন বাসায় চলো, ওখানে গিয়ে তোমার সব কথা শুনবো। ঠিক আছে, চলো। ওরা বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে গিয়ে বসে। এদিকে পুলিশ, দেখুন, ব্যাংক থেকে যে ফ্রাক গায়েব করা হয় তা আবার ব্যাংকে ফিরিয়ে এনেছে মিসেস ইরা চৌধুরী, হাজব্যান্ড। তাই আমরা ওনাকে ছেড়ে দিচ্ছি, আর ওনাকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে যায় আর ওনার থেকে কোড নিয়ে নেয়। পুলিশ ওনার বক্তব্য দিয়ে চলেছে। এইদিকে আকাশ ইরাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসলেই আকাশের বাবাও ইরার বাবা ওদের দেখে বলে, ইরা, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আব্বু, আমি এখন ঠিক আছি। তা বৌমা, আসলে কি হয়েছে তখন আমাদের একটু বলো তো। আসলে আমি তখন ব্যাংক থেকে ফিরছিলাম, তখন কি হয়েছে? থেমে গেলে কেন? তখন আমার গাড়ির সাথে একটা লোকের ধাক্কা লাগে আর সে গাড়ির সামনে পড়ে যায়। গাড়ি থেকে বের হয়ে ওই লোকটার কাছে যায়, তখন লোকটা দাঁড়িয়ে যায় আর পেছন থেকে কয়েকটা লোক এসে আমার মুখে ক্লোরোফিন দিয়ে আমাকে অজ্ঞান করে ফেলে। এরপর ওরা কোড কি করে নিল? আমার যখন জ্ঞান ফিরে, আমি তখন একটা রুমে নিজেকে দেখতে পাই। ওনারা আমাকে কম্পিউটারের সামনে বসিয়ে নেয় আর বলে আমি ব্যাংক থেকে ওদের কিছু ফ্রাঙ্ক ওদের দেওয়ার কথা বলেছে। এরপর তুমি কি বললে? আমি তো প্রথমে না করে দিয়েছি, পরে ওরা আমাকে বলে আমি যদি ওদের কথা না শুনি তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে, তার সাথে আমাকেও। তাই আমি রাজি হয়ে যাই। ইরা আমাকে ভালোবাসে, কিন্তু কেন যে ইরা তা প্রকাশ করছে না তা আমি বুঝতে পারছি না। নয়তো ওই দিন মাথা ব্যথার জন্য ইরা আমাকে জড়িয়ে নিয়ে এসেছে, আবার আমার সাথে ঘুমায় তাও জড়িয়ে ধরে, আবার ওই দিন সকালে চুমু দিয়েছিল। তাহলে কি এগুলো ভালোবাসা নয়? কি ভাবছো? কিছু না, ব্যাংকের ফ্রাঙ্ক পেয়ে গিয়েছে, আর কোনো চিন্তা নেই। কিন্তু একটা সমস্যা তো আছে। কি সমস্যা? ব্যাংক থেকে আমাকে মনে হয় বের করে দিবে। ব্যাংক তো সব ফ্রাঙ্ক পেয়ে গিয়েছে, তাহলে কেন বের করবে? তাছাড়া তোমার তো কোনো দোষ নেই। ওই যে ওদের সাহায্য করার জন্য হয়তো আমার চাকরি চলে যাবে। চিন্তা করো না, তোমার চাকরি কেউ নিতে পারবে না, কথা দিলাম। কথাটা শুনেই ইরা খুশিতেই আকাশকে জড়িয়ে ধরে। তা দেখেই আকাশের আব্বু, বন্ধু, চলো আমরা ওখানে না থেকে ওদের একটু একা থাকতে দেই। বন্ধু, ঠিক বলেছিস, চল আমরা আমাদের রুমে যাই। এদিকে ওনারা চলে যায়। অন্যদিকে ইরা আকাশকে প্রশ্ন করে, আচ্ছা, তুমি আমাকে কি করে খুঁজে পেলে? সব প্রশ্ন উত্তর এখন হয় জানলে, তাছাড়া এখন ছেড়ে দিতে পারো, আর অ্যাক্টিং করতে হবে না। বিশ্বাস করো, আমি আব্বুর সামনে অ্যাক্টিং করছি না। তুমি তো বললে আমি যেন স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে না আসি, সে তুমি তো। মাঝে মাঝে ইচ্ছে হয় তোমার স্পর্শ পেতে, তোমার ভালোবাসা পেতে, কিন্তু কি তা তো বলবে। তেমন কিছু না, আমি ঘুমাবো, অনেক ঘুম পাচ্ছে আমার। ঠিক আছে, তাহলে ওখানে গিয়ে ঘুমাও। না, আমি তোমার বুকে ঘুমাবো আজকে। পরে যদি আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি?
সে তখন যা হবার হবে, আমি তো এইভাবেই ঘুমাবো। এদিকে ইরা ঘুমিয়ে যায় আর আকাশও ঘুমিয়ে যায়। সকালবেলা ইরা উঠেই নিজেকে ঠিক করে নেয়। ইরা গোসল করার জন্যও চলে যায়। ইরা ফ্রেশ হয়ে দেখে আকাশ এখনো ঘুমাচ্ছে, তাই আকাশের কপালে চুমু দিয়ে চলে যায় ব্যাংকে। ব্যাংকে অনেকে ইরার আশাটা ভালো চোখে দেখছেই না, অনেকে অনেক রকম কথাও বলে। কেননা এত কিছু হয়ে যাওয়ার পরও ইরাকে ব্যাংক থেকে বের করে দিচ্ছেই না কেন, তাই ওরা বুঝতেই পারছে না। স্যার, অনেক লোক তো বলছে আমাকে এত কিছু করার পরও কেন বের করে দিচ্ছে না? দেখো, তোমাকে বের করার কথা উঠেছিল, কিন্তু আমাদের এই ব্যাংকের মালিক মানে চেয়ারম্যান স্যার, উনি আমাকে জানায় তোমাকে যেন তোমার চেয়ারে বসানো হয়। সত্যি বলছেন স্যার? কিন্তু ওনাকে আজ পর্যন্ত আমি কেউ দেখেনি। শুধু তুমি কেন, আমি নিজে ওনাকে দেখিনি। উনি মাস্ক পরে আসে, তাও রাতের বেলায়, যখন ক্যাশ খালি হয়ে যায়। ওনাকে কল দিলে উনি আসে, এসে লকার থেকে ফ্লক বের করে দিয়ে যায়। আর যখন ফ্লক আবার ব্যাংকে আসে, উনি তা ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার চলে যায়। বুঝতে পারছি। ওই দিন ইরা কাজ করে বাসায় আসে, এসে ওর মতো করে কাজ করতে থাকে। মানে আকাশের জন্য রান্না করতে থাকে। আর কি জন্য রান্না করে তা ইরা নিজেও জানে না। রান্না শেষ করে ইরা সব কিছু টেবিলে সাজিয়ে রাখে। এদিকে আকাশ বাসায় আসে, ফ্রেশ হয়ে ওর রুমে গিয়ে রেস্ট করে নিয়ে খাবার খাওয়ার জন্য আসে। ইরা নিজের মতো আকাশকে খাবার তুলে দেয়। আকাশ হাসি মুখে খেয়ে উপরে চলে যায়। আকাশের এমন চলে যাওয়ার দেখে ইরা তরকারি একটু চেখে দেখে। কোনোটাই লবণ কম, কোনোটাই বেশি, আবার কিছু কিছু তরকারিতে ঝাল অনেক বেশি। তাই ইরা সব কিছু বুঝতে পেরে তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে উপরে চলে যায়। ওখানে গিয়ে দেখে আকাশের মুখ অনেকটাই লাল হয়ে আছে জালের কারণে। এই নাও, মিষ্টি খাও। এদিকে ঝালের জন্য আকাশ চোখে অনেকটা ঝাপসায় দেখছিল, তাই মিষ্টি মনে করেই আকাশ ইরার ঠোঁট দুটো চুষতে থাকে। এতে করে ইরার শরীরে মনে হয় কারেন্ট বয়ে যাচ্ছিল। ইরাও আকাশকে বাধাই দিল না, উল্টো ওর সঙ্গ দিল। 5 মিনিট পর আকাশ ইরাকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। এদিকে ইরাও ভাবতে থাকে কি হলো ওর সাথে। এদিকে ইরা আকাশের চোখের পানি ছিটকে দিয়ে আকাশকে ঘুম থেকে ওঠায়। তরকারিতে ঝাল ছিল বললে না কেন? ভাবলাম তুমি আমার জন্য রান্না করেছো, তাই আমি খেয়ে নিলাম। যতই খারাপ হোক না কেন, তুমি তো ভালোবেসে রান্না করেছো আমার জন্য। তাই বলে এত ঝাল খাবে তুমি? তখন বললে তো তুমি কষ্ট পাবে, সেই জন্য বলিনি। এত ভালোবাসো আমাকে? আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তো। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এতদিন তোমাকে পরীক্ষা করার জন্য তা প্রকাশ করিনি। এদিকে ইরার কথায় আকাশ অনেক আশ্চর্য হয়। পরীক্ষা মানে কিসের? আসলে আমি দেখতে চেয়েছিলাম তুমি আমার বাবার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করেছ কিনা। কারণ তুমি আমাকে বিয়ে করলে আমার বাবার সব কিছুর মালিক হয়ে যাবে, আর মালিক হয়ে হয়তো আমাকে ভুলে যাবে। তাই আমি তোমাকে স্ত্রীর অধিকার দেইনি। তা এরপর তোমার মত কি পাল্টালো? এই যে পরে দেখলাম না, তুমি আমাদের কোম্পানিকে অনেক আগলে রেখেছ। তার সাথে একটা ঘরে থাকা সত্ত্বেও কখনো জোর করে আমাকে কাছে পেতে চাওনি। আর যখন তুমি বিয়ে হিসেবে একটা মেয়ে রেখেছিলে, তখন আমার ভয় হচ্ছিল। কিসের ভয়? এই যে তুমি যদি আমাকে ভুলে গিয়ে ওই মেয়েকে আপন করে নাও, সে ভয়। আমি তোমার উপর নজর রাখতাম, পরে আস্তে আস্তে আমি প্রেমে পড়ে যাই। তাই তোমাকে ওই দিন আমি খাটে ঘুমাতে দিই। আর তুমি ইচ্ছে করে আমাকে জোরে ধরে ঘুমিয়েছিলে, তাই তো? হ্যাঁ, আমি চেয়েছি তুমি কি সত্যি ঘুমের ভেতর তোমার অধিকার দেখাও কিনা, তাই দেখার জন্য তোমাকে জড়িয়ে ধরি। কিন্তু তুমি তখন কিছুই করলে না, যার জন্য তোমাকে আরো বেশি করে ভালো লাগতে থাকে আমার। তাহলে ওইসব কি প্ল্যান ছিল তোমার? হ্যাঁ, সব কিছুই প্ল্যান ছিল। ওই দিন সকালে চুমু দেওয়া? কি তুমি তখন জেগেছিলে? হ্যাঁ, আমি তখন জেগেছিলাম। আমার কথাটা শুনে এরা লজ্জা পেল। আসলে তোমার আচরণ আমাকে বারবার অবাক করে দিচ্ছে, তাই তোমাকে চুমু দিলাম। আর গতকাল রাতে আমি ইচ্ছে করে তোমার কাছে গিয়েছি, যাতে করে তুমি এতদিন যা পারোনি তা পেয়ে যাও। তার মানে তুমি ওকে পরীক্ষা করার জন্য এতদিন কষ্ট দিয়েছিলে? হ্যাঁ, সেই জন্য আমি অনেক দুঃখিত। এখন আর দুঃখ পেতে হবে না। চিন্তা করো না, এরপর থেকে তোমার যখন ইচ্ছা হবে তখনই আমাকে কাছে পাবে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এইদিকে এরপর থেকে ওদের প্রতিটা রাত ফুলসজ্জার রাতে মতও কাটতে থাকে। কিন্তু এখনও আপনারা আকাশের আসল পরিচয়ই পাননি। তবে চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যেই পরিচয়টা আপনারা পেয়ে যাবেন। পরদিন সকালে আকাশ আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। চলো, আজকে তোমাকে একটা সারপ্রাইজ দিব। কি সেটা? তুমি ভাবতে পারবে না। আমি তো ভেবেছিলাম তোমাকে কখন বলবো না,
কিন্তু তুমি যখন ভালোবাসার কথা বলে দিয়েছ, তখন আমার মনে হয় তোমাকে সত্যি কথাটা বলে দেওয়া দরকার। এদিকে ইরা তো ভয়ই পেয়ে যায়, কেননা আকাশ কোন সত্যি কথা বলবে। ভয় পেও না, চলো আমার সাথে। আকাশ ইরাকে নিয়ে ব্যাংকে যায়। ওখানে একটা কার্ড আকাশও হাতে রাখে। এই ব্যাংকের প্রতিটা দরজা এই কার্ডের মাধ্যমেই খোলা যায়। আকাশ ইরাকে নিয়ে একটা বড় রুমের ভিতরে আসে, আর ওই রুমের বাইরে লেখা ছিল চেয়ারম্যান। এটা তো চেয়ারম্যানের রুম। হ্যাঁ, ঠিক ধরেছ। কিন্তু তুমি এই রুমে ঢোকার জন্য কার্ড কোথায় পেলে? কারণ আমি এই ব্যাংকের চেয়ারম্যান। কথাটা আকাশ চেয়ারে বসতে বসতেই বলে। ইরা এই কথা শোনার পর যেন আকাশ দেখিয়ে পড়েছে, এমনটা মনে হচ্ছে ওর কাছে। কি বলছো কি? ঠিকই বলছি। আমি সুইজারল্যান্ডে আসতাম প্রতি মাসে লকা থেকে ফ্র্যাঙ্ক বের করার জন্য। আর আমি তো ভেবেছিলাম আমার আসল পরিচয় কখনো তোমাকে দিব না, কিন্তু তুমি যখন আমাকে ভালোবাসো, তাই ভাবলাম সত্যিটা তোমাকে জানিয়ে দেই। এইদিকে আকাশের পাশে গেলে আকাশ ইরাকে টান দিয়ে ওর কোলে বসিয়ে নেয়। দেখলে তো, তোমার হাজবেন্ড এখন বেকার নেই। কারণ আমার হাজবেন্ড এখন অনেক ধনী, কারণ সে এখন সুইস ব্যাংকের মালিক। একদম না। তাহলে কি? কারণ আমার একমাত্র মূল্যবান সম্পদ হচ্ছে তুমি। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামী গল্পে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।